যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস। দ্বাদশ পর্যায়ে পরিবেশিত হচ্ছে প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে শ্রী প্রমথনাথ বিশি রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস কেরি সাহেবের মুন্সি। আজ ত্রয়োদশ পর্ব। পৃষ্ঠা 344, অধ্যায় 7, পথ নির্দেশ। নৌকার গতি এমন নিঃশব্দ আর মসৃণ যে আরোহী জানতেও পায় না নৌকাখানা ছাড়ল কিনা কিংবা কত দূর এলো। হঠাৎ এক সময় সচেতন হয়ে চমকে উঠে দেখতে পায় যে তীরভূমি কত দূর গিয়ে পড়েছে। আবার সেই সঙ্গে দেখে যে অপর তীর কখন অভাবিতভাবে কত কাছে এসে পড়েছে। তেমনি অবস্থা হলো রেশমির। তার ধারণা ছিল তার অবস্থান স্থির নিশ্চল আছে, কিন্তু ভিতরে ভিতরে যে পরিবর্তন ঘটছিল তা কি জানতো? পৃষ্ঠা 345। কিন্তু একদিন যখন এদিক ওদিক দৃষ্টি পড়লো, বুঝলো একটা দিক দূরে গিয়ে পড়েছে, অন্য একটা এসে গিয়েছে কাছে। তার চোখে পড়লো ছায়া প্রায় পুরাতন তীর। সেখানকার লোকজন কত ছোট হয়ে গিয়েছে। জন, লিসা, রোজ, এলমার, কেরি দম্পতি সব বাষ্প উত্তোলিকা। আর অন্য তীরে টুস্কি, মদনমোহন ঠাকুর সব কেমন প্রজ্জ্বল স্পষ্ট। সে চমকে উঠে ভাবল, এ কেমন হলো? কিন্তু তখন আর নৌকার হাল তার মুঠোর মধ্যে নেই। অস্পষ্ট অস্পষ্টতর, ক্ষুদ্র ক্ষুদ্রতর হতেই লাগলো, স্পষ্ট স্পষ্টতর, বৃহৎ বৃহত্তর হতেই লাগলো। অসহায়ভাবে তীরান্তরের লীলা চলতেই লাগলো তার জীবনে। বিমূঢ়ভাবে ঘটনাচক্রের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তার উপায় রইল না। বাইরের জগতের সঙ্গে তার দুটি স্থানে মাত্র যোগ ছিল। সে অন্ধকার থাকতে ভোরবেলা গঙ্গা স্নান আর সন্ধেবেলায় মদনমোহনের আরতি দর্শন। এই দুটি ঘটনা তার মনের উপরে পুণ্য স্পর্শের সাদা রং বুলিয়ে দিতে লাগলো। এতদিন যেসব ছবি সেখানে ধীরে ধীরে অঙ্কিত হয়ে উঠেছিল, সেগুলি এখন ঢেকে যাওয়ার মুখে। কখন ঢাকা পড়ে গিয়েছে মদনাবাটির জীবন, ঢাকা পড়ে যাচ্ছে কলকাতার সাহেবপাড়ার জীবন। লিজার ঈর্ষা মিশ্রিত চক্ষুর্দয়ের একটা ওই বুঝি এখনো দেখা যায়। আর এখনো সবটা ঢাকা পড়েনি জনের প্রেমাতুর আর্ত অসহায় চোখ দুটো। তবে তার উপরে পাতলা এক পোঁচ রং পড়েছে, শরতের স্বচ্ছ মেঘে চাপা পড়া চাঁদের মতো। তা এখনো মনোহর। আর দূরত্বে চাঁদ তো দূরেরই বস্তু। অবোধ শিশুর মতো তাকে এক সময়ে কাছে মনে করেছিল। সে দূরের চাঁদ দূরেই আছে, রঙের পোঁচ ক্রমে ঘনতর হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যাবে মনে করে তার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কিন্তু নিরুপায়, ঘটনাধীন মানব। প্রথম প্রথম গঙ্গা স্নানে কিছুমাত্র বৈশিষ্ট্য অনুভব করেনি সে। তাড়াতাড়ি গোটা কয়েক ডুব দিয়ে বাড়ি ফিরত। কিন্তু কখন যে সংগোপনে সুরধুনির প্রভাব এসে পড়ল তার জীবনে সে জানতেও পারেনি। গঙ্গা স্নানে ক্রমে তার সময় বেশি লাগতে শুরু করলো। আগে সে স্নান সেরে উঠে কাপড় ছেড়ে অপেক্ষা করত টুস্কির জন্য। দেখতো যে টুস্কি গলা জলে দাঁড়িয়ে হাত জোর করে গঙ্গা স্তব করছে। দেখতো সেই ভোরবেলাতেই আরো কতজন স্তব করছে, পুজো আহ্নিক সারছে, ফুল বেলপাতা এক গন্ডুস দুধ গঙ্গায় সমর্পণ করছে। পৃষ্ঠা 346। তারপরে সে নিজেও গঙ্গা জলে দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না টুস্কির স্তব সমাপ্ত হয়। প্রতিদিন শুনে শুনে গঙ্গার স্তব মুখস্থ হয়ে গিয়েছিল। গলা জলে দাঁড়িয়ে মনে মনে আবৃত্তি করত স্তব। জোরে উচ্চারণ করতে কেমন লজ্জা অনুভব করত। মনে হতো জন বা কেরি শুনতে পাবে। একদিন স্নান সেরে উঠে টুস্কি বলল, সাজিতে আমার ফুল কম ঠেকছে যেন। রেশমি অপরাধীর মতো বলল, দিদি আমি গঙ্গায় দিয়েছি। মনে মনে খুশি হয়ে টুস্কি বলল, বেশ করেছ, কাল থেকে বেশি করে আনবো। রেশমির লজ্জার ভাব কাটেনি, বলে, হ্যাঁ
আমার আবার দেওয়া, মন্তরই জানি নে। টুস্কি বলল, গঙ্গা পুজোর বুঝি মন্তর লাগে? শোনোনি যে কথায় বলে গঙ্গা জলে গঙ্গা পুজো? তারপর বলল, তুমি যা মনে করে দাও না কেন, মা গঙ্গা ঠিক বুঝে নেবেন। পরদিন থেকে ফুল বেলপাতা ভাগ করে নিয়ে দুজনে গঙ্গা জল দিতে লাগলো। তখন থেকে গঙ্গায় ডুব দেওয়ার সময় রেশমির দুই চোখে জল গড়াতো, জলে জল মিশে যেত, কেউ দেখতে পেত না। এমন কত অসহায়ের চোখের জলেই তো গঙ্গার স্ফীতি, নইলে কতটুকু সম্বল নিয়ে সে রওনা হয়েছিল গোমুখী থেকে। সেদিন স্নান করে ফেরবার সময় রেশমি হঠাৎ বলে উঠল, গঙ্গা স্নান করলে শরীরটা বেশ পবিত্র লাগে দিদি। লাগে বই কি বোন, গঙ্গা যে পতিত পাবনী, কলুষ নাশিনী, সব পাপ ধুয়ে যায়, যায় না? শুধালো সরলা রেশমি। হয় বই কি বোন, আমার পাপ কি দূর করতে পারেন? বিস্মিতা টুস্কি বলে, শোনো একবার কথা, গঙ্গার অসাধ্য কি? তাছাড়া তুমি জীবনে এমন কি পাপ করেছ? সগর রাজার সন্তানরা কপিলের শাপে ভস্ম হয়ে গিয়েছিল, উদ্ধার করলেন তাদের জাহ্নবী। পৃষ্ঠা 347। রেশমির মনে পড়ে চিতা পলায়নের স্মৃতি, সেভাবে তারও তো ভস্ম হয়ে যাওয়ার কথা। তারপর সারাদিন বাড়িতে থাকে সে আবদ্ধ, টুস্কি এখানে ওখানে যায়, কাজকর্মে তার বের না হয়ে উপায় নেই। রেশমি বলে, দিদি সাবধানে চলাফেরা করো। কেন রে, মতি রায়ের লোক? না বোন, আমার ভয় নেই, বলে সে বেরিয়ে যায়। একাকী বসে থাকে রেশমি। মাঝে মাঝে আকাশ ফাটানো সেই অসহায় কণ্ঠ তার স্মৃতিকে বিদ্ধ করে জাগ্রত হয়ে ওঠে। ওগো, তোমরা তাকে বলো আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, সে যেন গিয়ে আমাকে কেড়ে নিয়ে আসে। এমন সংকটের মধ্যেও সতীর মুখে পতির নাম উচ্চারিত হয় না। রেশমি ভাবে নামটা জানলে তাকে খোঁজ করে জানিয়ে আসতো পত্নীর অসহায় আবেদন। তার মনে হয় এ দায়িত্ব যেন বিশেষ করে তার উপরেই বর্তেছে, তারই জন্য ঘরে ঘরে এমন বিপদ। লজ্জায় ভয়ে সে এতটুকু হয়ে যায়। যদি একবার শূন্যে মিলিয়ে যেতে পারত, তবে ওই আর্ত তীব্র চিৎকারের শুল বেদনা থেকে বুঝি উদ্ধার পেত। ওগো, তোমরা সবাই আমাকে রক্ষা করো। এমন সময় রাধারানী এসে উপস্থিত হয়। রেশমি শুধায়, আরে রাধারানী, আজকে পাড়ায় খবর কি? রাধারানী এঁটো বাসন মাজতে মাজতে মুখ তুলে বলে, পাড়ার খবর তো এখন একটাই। বোঝে, তবু না বুঝার ভান করে রেশমি বলে, কি? আর কি দিদিমণি, পাড়ার ঝি বউয়ের ইজ্জত আর রইল না। কেন রে, কেন আর কি? কচি বয়সের মেয়ে পেলেই টেনে নিয়ে যাচ্ছে মতি রায়ের বাগান বাড়িতে। হঠাৎ? হঠাৎ নয়, এমন চিরকাল চলছে, তবে এখন যেন বেড়েছে। পৃষ্ঠা 348। তাই তো জিজ্ঞাসা করছি, হঠাৎ বাড়তে গেল কেন? কি করে বলবো দিদিমণি, শুনছি রেশমি বলে কোন এক পোড়ার মুখীর সন্ধানের জন্যই নাকি এখন গা উজোর। তারপরে বাসনগুলো আয়ত্তে এনে বলে, ওই যে বলে ঠক বাজতে গা উজোর, তাই হতে চলেছে। রেশমি একবার দেখে নেয় যে টুস্কি কাছে নেই, তখন আবার বলে, রেশমিকে? সজোরে মাথা ঝাঁকানি দিয়ে বলে, কেমন করে জানবো কে? মেয়েটাকে নাকি মতি রায়ের পাইকেরা ধরে আনছিল, মেয়েটা পালিয়েছে। তাই বলে যাকে তাকে ধরে নিয়ে যাবে? যাবে না, মুখের গ্রাস পালানোর বাবুর যে ইজ্জত যেতে বসেছে, কি করবে বলো? বিস্মিত রেশমি বলে, তোর কথা শুনে মনে হচ্ছে মতি রায়ের যেন দোষ নেই। মতি রায়ের দোষ কি? বড় লোকে ওরকম করেই থাকে। তবে কি দোষ যাদের ধরে নিয়ে যাচ্ছে তাদের? দোষ ওই পোড়ার মুখী রেশমির, বলে সজোরে সে ঝামা দিয়ে কড়াইটা ঘষতে থাকে। রেশমির মুখ শুকিয়ে যায়, তবু বলে, তার কি দোষ? মুখ না তুলে আপন কাজ করতে করতে রাধারানী বলে যায়, দোষ নয়, পাদ্রীদের হাত থেকে ছিনিয়ে এনেছিল, তার ধর্ম রক্ষা করেছিল যে মতি রায়। আর বাগান বাড়িতে নিয়ে গেলে বুঝি ধর্ম থাকতো? কপালে হাত ছোঁয়াবার ভঙ্গি করে বলে, কপাল আমার, ওসব মেয়ের বুঝি আবার ধর্ম আছে? কত হাত ঘুরেছে জিজ্ঞেস করে দেখো। তার সম্বন্ধে লোকের ধারণার আভাস পায় রেশমি। বাসনগুলো কুয়োর জলে ধুয়ে তুলতে তুলতে রাধারানী বলে, পাড়ার লোকে কি ঠিক করেছে জানো? রেশমিকে পেলে চুলের মুঠো ধরে টেনে নিয়ে গিয়ে পৌঁছে দেবে বাগান বাড়িতে। কেন? পৃষ্ঠা 349। কেন কি? তা নইলে ঝি বউ বাঁচা বাড়ার উপায় কি? হাতের কাজ শেষ হয়ে যাওয়ার আগে রেশমির মুখের দিকে তাকিয়ে রাধারানী বলে, একটু সাবধানে থেকো দিদিমণি। রেশমি কি বলবে ভেবে পায় নাই। তখন রাধারানী ব্যাখ্যা করে বলে, আয়নায় একবার মুখখানা দেখো, এত রূপ তো হঠাৎ চোখে পড়ে না।
একবার মতি রায়ের লোকের চোখে পড়লে আর রক্ষে নেই। রেশমির শুকনো মুখ আরো শুকিয়ে যায়, তার অন্তরাত্মা কাঁপতে থাকে, ভাবে কাছেই আছেন মা গঙ্গা, পতিত পাবনী, কলুষণা আসেনি। রাধারানী চলে যায়, রেশমি দরজা বন্ধ করে ঘরে গিয়ে ঢোকে। যেদিন টুস্কি উপস্থিত থাকে এত কথা হয় না, ফিস ফিস করে দু চার কথা জিজ্ঞাসা করে, একই রকম উত্তর পায়। রাত্রিবেলা ঘুম ভেঙে হঠাৎ জেগে ওঠে রেশমি। ওগো তোমরা আমাকে বাঁচাও, ধ্বনি তার নিদ্রাকে বিদীর্ণ করে। সেদিনকার শ্রুত সেই আর্তরব গানের ধোঁয়ার মতো ফিরে ফিরে যেন বাজতে থাকে। দিনের শান্তি, রাত্রির নিদ্রা দুই তার গিয়েছে। আজকাল টুস্কি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করে, সৌরভী মুখ শুকনো কেন, খুব ভয় পেয়েছ বুঝি? রেশমি বলে, না, ভয় পাবো কেন? আমিও তো তাই বলি, বাড়ি থেকে না বের হলে ভয় কিসের? তাছাড়া তুমি যে এখানে আছো তা জানছেই বা কে? রেশমি ভাবে, ভয় কি শুধু বাইরের রাস্তায়? রাস্তার শব্দ যে তার কানে এসে ঢুকছে, তাকে তো থামানো যায় না। তারপরে তার আরো মনে পড়ে, সেই মেয়েটির আর্তকণ্ঠ মিলিয়ে গেলে অনুচ্চ স্বরে পাড়ার গুঞ্জনও তো কানে এনে এসেছিল, সে সবও তো ঠেকানো যায়নি। সে এখনো কানে শুনতে পায় পাড়ার অভিযোগ, কোন ঘর জ্বালানি পাড়ায় এসে বিপদ ঘটালো। একবার দেখতে পেলে তাকে চুলের ঝুঁটি ধরে টেনে নিয়ে গিয়ে মতি রায়ের বাগান বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আরে তুমিও যেমন, দেখো গিয়ে এতক্ষণে সে কার বাগান বাড়িতে লীলা খেলা করছে। ছুটে পালিয়ে সতীপতা দেখালেন, এদিকে পাড়ার সর্বনাশ। পৃষ্ঠা 350। কথাগুলোর স্মৃতি ঘুরে ঘুরে বারে বারে হুল বিঁধিয়ে যায় রেশমির মনে। রাধারানীও এইভাবে কথা বলে, সে বোঝে চারিদিক থেকে অভিযোগের আঙুল তার দিকেই উত্থিত। এক একবার তার বিস্ময় বোধ হয়, সব দোষী কি তার? ওই মতি রায় লোকটার দোষ তো কেউ দেয় না। সে ভাবে, বিচিত্র বিচার সংসারের। সে কেমন করে জানবে যে দুর্বলের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিজেকে দায়মুক্ত অনুভব করাই সমাজের নিয়ম? সমাজ দুর্বল, ব্যক্তি প্রবল। এক ফালি চাঁদের আলো এসে পড়েছে নিদ্রিত টুস্কির মুখে। কি সুন্দর ওই অনুদ্বিগ্ন মুখখানা, তাকিয়ে তাকিয়ে দেখে রেশমি। তারপরে কখন আবার মনে মনে মদন মোহনকে প্রণাম করে শুয়ে পড়ে। এবারে ঘুম আসতে দেরি হয় না। রেশমির সন্ধ্যাবেলার সান্ত্বনা মদন মোহনের আরতি দর্শন, ভোরবেলাকার সান্ত্বনা যেমন গঙ্গা স্নান। প্রথম প্রথম সে সময় কাটানোর উদ্দেশ্যে টুস্কির সঙ্গে যেত আরতি দর্শনে। ধূপ দীপ শঙ্খ ঘণ্টা, জনতার ভক্তি গদগদ ভাব কেমন যেন অবাস্তব মনে হতো। তামাশা দেখবার চোখে সব দেখত সে। বাল্যকালে গায়ে থাকতে নিয়মিত ঠাকুর দর্শন করত বটে, কিন্তু বয়সের মোড় ঘোরবার সময়ে এলো অবস্থান্তর। পড়ল গিয়ে খ্রিস্টানদের সঙ্গে, চাপা পড়ে গেল সেদিনকার স্মৃতি। তারপরের কটা বছর কাটলো তার দেবতাহীন জীবন। পাদ্রীদের কথা শুনতে শুনতে পুতুল পুজো সম্বন্ধে একটা, কি বলবো, অভক্তি ঠিক নয়, উদাসীনতার ভাব এসেছিল তার মনে। তার মনটা ছিল ফাঁকা অবস্থায়। দেব দেবী অপসারিত হয়েছে, খ্রিস্ট প্রতিষ্ঠিত হয়নি। এমন সময়ে পদার্পণ করল জন। জন তার জীবনে প্রথম পুরুষ। এমন সময় আবার অবস্থান্তর ঘটল, দেব দেবী এসে পড়ল। কোথায় গিয়ে পড়ল জন? পিছিয়ে কেন মা, এগিয়ে যাও না। রেশমি পিছনে ফিরে দেখে যে বক্তা বর্ষীয়সী বিধবা মহিলা। রেশমির ধারণা হলো যে মহিলাটি এগিয়ে যেতে চায়। বলল, আপনি এগিয়ে যান। বলে সে নিজে পিছোবার উপক্রম করল। মহিলাটি তাকে বাধা দিয়ে বলল, এগিয়ে যেতেই তো চাই, পারি কই? আমি সরছি, আপনি এগিয়ে যান। পৃষ্ঠা 351। মহিলাটি করুণ হাসি হেসে বলল, সম্মুখে এগুলেই কি এগোনো যায়? বিস্মিত রেশমি শুধায়, তবে? ভক্তি চাই, আমার মনে ভক্তি কই? তবে আসেন কেন, যদি মদন মোহন দয়া করেন? এর আর উত্তর কি? রেশমি চুপ করে থাকে। পরদিন সে মহিলাকে দেখে রেশমি সরাসরি প্রশ্ন করে, এখানে এলেই কি মদন মোহন দয়া করেন? তা কেমন করে হবে মা, বেশ্যা মাকিরাও তো আসে। তবে কি মদন মোহন বেছে বেছে দয়া করেন? আত্মসমর্পণ করলেই তিনি দয়া করেন। রেশমির কথায় মহিলা বোধ করে কিঞ্চিত বিস্ময় বোধ করে, শোধায়, তুমি কে মা? রেশমি সংক্ষেপে বলে, আমি দুঃখিনী। তবে তোমাকে দয়া করবেন মদন মোহন। কেমন করে জানলেন?
দুঃখিনীর প্রতি যে তার টান, আমার মদনমোহন যে দুঃখের দেবতা। এবারে রেশমি বলে, আমার মনে হয় আপনিও দুঃখিনী। কোনো উত্তর দেয় না মহিলা। রেশমি দেখে তার চোখ জলে ভরে উঠেছে। রেশমি দেখে যে জনতার পেছনের দিকটায় বুড়ি বিধবাদের ভিড়। যতক্ষণ আরতি চলে তারা এক মনে জপ করতে থাকে। এদের দেখে আর রেশমি ভাবে, ভাঙা নৌকার বহর ভিড়েছে সংসারের শেষ বন্দরে। তার মনে হয় যে কারিগর এদের গড়েছিল, সে এবারে এদের ভেঙে চেলা কাঠে পরিণত করবে। আঘাত পড়তে শুরু করেছে, ওরা দয়ার ভিখারি। তার মনে হয় সেও বুঝে অল্প বয়সেই শেষ বন্দরে এসে ভিড়েছে। ক্রমে সে মদনমোহনের প্রতি টান অনুভব করতে লাগলো, কেমন যেন একটা নেশার মতো। আগে টুস্কি তাকে তাগিদ করতো, চল সৌরভী, আরতির সময় হলো। এখন সে তাগিদ দেয়, দিদি যাবে না, আরতি যে শুরু হয়ে গেল। পৃষ্ঠা 352। টুস্কি বলে, দাঁড়াও, হাতের কাজটা সেরে নি। রেশমি বলে, ও এসে হবে, চলো এখন। মদনমোহনের মূর্তিতে আগে কোনো মাধুর্য দেখতে পেত না রেশমি, এখন সে মূর্তি মধুর মনে হয়। বাদ্রীদের কাছে পুতুল পুজোর সম্বন্ধে অনেক নিন্দা শ্লেষ সে শুনেছে। তার ধারণা হয়েছিল পুতুল পুজোর অসারতা সে বুঝেছে। বুঝুক আর নাই বুঝুক, খ্রিস্টান হওয়ার জন্য উদ্যত হয়েছিল। আজ সে কথা মনে করে সে কেমন বিস্ময় বোধ করে। সেদিন স্বপ্নেও ভাবেনি কোনো পুতুলে এত জীবন রসের সন্ধান সে পাবে। তার মনে হয় সেদিনের রেশমি আরেক মানুষ। যতক্ষণ আরতি হয় এক দৃষ্টে তাকিয়ে থাকে সে মদনমোহনের দিকে। জপ তপ জানে না, মনে মনে ওই নামটি উচ্চারণ করতে থাকে। রেশমি লক্ষ্য করতো এক বুড়ি প্রতিদিন নিয়মিত এক কোণে বসে থাকে। আসে সকলের আগে, যায় সকলের পরে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। নিঃশব্দে আসে, নিঃশব্দে চলে যায়। একদিন সে তার কাছে গিয়ে বলল, বুড়িমা, তুমি কি ভাবো? বুড়ি এমন প্রশ্ন যেন জীবনে শোনেনি, এমনি ভাবে তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি কাদের মেয়ে গা? কি প্রশ্নের কি উত্তর? অন্য স্থানে হলে রেশমি হেসে ফেলত, যদিচ আগের মতো কথায় কথায় হাসির মুদ্রা দোষ এখন আর নেই। রেশমি বলে, আমি কায়েতদের মেয়ে। বুড়ি সংক্ষেপে বলল, তাই বলো। রেশমি আবার ভাবে, কি প্রশ্নের কি উত্তর। এবারে রেশমি ঘুরিয়ে প্রশ্ন করল, বুড়িমা, আমার মনে হচ্ছে মদনমোহন তোমাকে দয়া করেছেন। দয়া না করে উপায় আছে? কৌতুক অনুভব করে রেশমি বলে, বাপরে, এ যে দেখছি জুলুম। জুলুম নয়, আমি সব সমর্পণ করলাম আর তিনি দয়া করবেন না, এমন কি হতে পারে? রেশমি বলে, সব সমর্পণ করা কি মুখের কথা? তোমার ঘর গেরস্থালি আছে না? সেই কথাই তো বলছিলাম, ঘর গেরস্থালি তিনি আর রাখলেন কই? পৃষ্ঠা 353। কেন? ওলা উঠায় এক রাতে আমার ঘরের সবগুলো বাতি নিভে গেল। পড়লাম এসে ঠাকুরের পায়ের তলায়, বললাম, এক সার বাতি নিভিয়ে দিয়েছ, আরেক সার জ্বালিয়ে দাও, নইলে রইলাম এই পড়ে। তারপর আর কি? ও ছেলে আমার দুষ্টুর শিরোমণি। জুলুম না করলে ওকে ধরতে পারা যায়? মা যশোদাকে কত কষ্টই না দিয়েছে ও, শোনোনি সেসব কথা? এইসব অভিজ্ঞতার টুকরো কথা শুনতে শুনতে দিনে দিনে ধীরে ধীরে ক্রমে মদনমোহন কেমন যেন সত্য হয়ে ওঠে রেশমির মনে। সে পরিবর্তনের সূত্র অনুসরণ তার সাধ্য নয়। শুধু এইটুকু বুঝলো যে পুতুল হয়ে উঠল মানুষ, মানুষ হয়ে উঠল আত্মীয়। যখন সে মদনমোহনের বাড়ি থেকে ফিরে আসে, মনের কোণে জেগে থাকে অন্ধকার আকাশের কোণে শুক্লা তৃতীয়ার চন্দ্রকলার মতো তার মধুর হাসিটুকু। হাসি নাকি এমনি মধুর হয়? এখন তার এমন হয়েছে যে ঘরের কাজ করতে করতেও সেই হাসি, শ্রীঅঙ্গের সে ভঙ্গি, আরবাসীর সে বঙ্কিম ইঙ্গিত দেখতে পায়। গুনগুন করে গান ধরে, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়ে যায়। পাশের ঘর থেকে টুস্কি হাসতে হাসতে বলে, কি সৌরভী, তোমাকে যে মদনমোহন পেয়ে বসলো? রেশমি বলে, না দিদি, তোমাদের মদনমোহনের বাহাদুরি আছে। কেমন? রেশমি মুখে প্রায় এসে গিয়েছিল যে, নইলে আমার মতো পাদ্রির হাতে পড়া মেয়েকে। সর্বনাশ, কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, নইলে আমার মতো খারাপ মেয়ের প্রাণে। সৌরভী, তুমি পাষাণ মেয়ে, এই কথা আমাকে বোঝাতে চাও? তাছাড়া আর কি? তা হবে, পাষাণেও তো ঝর্ণা আছে। তারপর বলে, বোন, সবটা মন মদনমোহনকে দিও না। একটুখানি হাতে রাখবো কার ভরসায়? পৃষ্ঠা 354। আর একজন যে আসবে, সেও অবশ্য মদনমোহন, কিন্তু ভাই, মনটা যেন একটু ফর্সা হয়।
রেশমি অনেক দিন পরে কৌতুকের অবকাশ পায়, বলে, হাঁ, ধোপার ইস্ত্রি করা কাপড়ের মতো। কি বলো, মন্দ কি? কিন্তু কালো রংটাও তো মন্দ নয়। টুস্কি বলে, দেবতার ভালো, মানুষে একটুখানি ফর্সা চায়। অন্তত তুমি চাও কি বলো টুস্কি দি? চাই তো বটে, কিন্তু পাই কই? রেশমি আর বেশি খোঁচায় না, কি জানি আবার কোন চোখের জল উৎস হতে বের হবে। এই কদিনের অভিজ্ঞতায় সে বুঝেছে চোখের জলে সমুদ্রের উপর পাতলা সর পড়েছে, আর আমরা নির্ভয়ে বিচরণ করছি তারই উপরে। একটুখানি অসতর্ক আঘাতেই নিচের রুদ্ধ জল ছুটে বেরিয়ে আসে সংসার ধীর পদ প্রত্যাশী। বাস্তবিক টুস্কির কথাই সত্যি। প্রথমে অজ্ঞাতসারে, তারপরে জ্ঞাতসারে রেশমি এখন মদন মোহনময়। জনের জন্য সে যে প্রেম সে তুলে দিয়েছিল, ঘটনার রূঢ় হস্তক্ষেপে কলসি উজাড় হয়ে পড়ে গেল তা মদন মোহনের পায়ে। রেশমি, আমার বাঁশি লুকিয়ে রেখেছ কেন? দাও। বাহ, আমি তোমার বাঁশি লুকোতে গেলাম কেন? ফের চালাকি? সে জন্মের অভ্যাস, এ জন্মেও ভোলো নেই দেখছি। কোন জন্মের? শোধায় রেশমি। মদন মোহন বলে, সে জন্মে ছিলে রাধা, এ জন্মে হয়েছ রেশমি। আমার কিছু অজানা আছে নাকি? আচ্ছা, দেব তোমার বাঁশি, আগে তোমার কুঞ্জের পথটা দেখিয়ে দেবে। এই কথা? তাহলে দেবে আমার বাঁশি? নিশ্চয়ই। তাহলে দেখো পথ নির্দেশ। দাও বাঁশি। ওহ, চালাকি চলছে না, আগে পথ দাও। ওই দেখো আমার কুঞ্জের পথ। শোরগোলে একসঙ্গে রেশমি ও টুস্কির ঘুম ভেঙে গেল। দুজনে শুনতে পায় অদূরে গঙ্গা তীরে ঢাকের বাজনার সঙ্গে অনেক নরনারীর কণ্ঠ। স্বপ্নের বিবরণ ভুলে গিয়ে রেশমি শোধায়, এত রাতেও কি হচ্ছে দিদি? পৃষ্ঠা 355। টুস্কি জানলা দিয়ে উঁকি মেরে দেখে বলে, কোন পুণ্যবতী স্বর্গে চলল? মরেছে বুঝি? না বোন, পতির চিতায় উঠতে চলল। বিস্ময় রেশমি বলে ওঠে, সহমরণ? তাই তো মনে হচ্ছে, চলো দেখে আসি। দুজনে বেরিয়ে গঙ্গা তীরে যায়। গঙ্গা তীরের জলের ধারে সজ্জিত চিতায় নববস্ত্র পরিহিত যুবকের দেহ শায়িত। রোরুদ্যমান আত্মীয় স্বজনের বুজ্জ মধ্যে রক্তাম্বরা মাল্যভূষিতা কিশোরী বধূ দণ্ডায়মান। ইতস্তত দর্শকের ভিড়। রেশমি আর টুস্কি গিয়ে একান্তে দাঁড়ালো। রেশমির সেদিনের কথা মনে পড়ল, যেদিন মৃত্যু ভয়ে চিতা থেকে পালিয়েছিল। কিন্তু আজ ওই কিশোরীর মুখে ভয়ের কোনো চিহ্ন দেখতে পেল না সে। রেশমি ভাবল, যুবক স্বামীকে ছেড়ে তার বেঁচে থাকা নিরর্থক মনে করেই সে অকুত ভয়। হয়তো যুবক স্বামী হলে সেও এমনি অকুত ভয় হতো, কিন্তু ক্ষণিক মাত্র পরিচিত বৃদ্ধের জন্য কেন যাবে সে মরতে? মরবারও একটা সার্থকতা চাইতো। কিশোরী বধূ গুরুজনদের প্রণাম করে খই আর কড়ি বৃষ্টির মধ্যে অবিচলিত পদে অগ্রসর হয়ে চিতায় উঠল। নবোদ্যমে বেজে উঠল শঙ্খ, কাঁসর, ঢাক। চিতায় অগ্নি স্পৃষ্ট হলো। একবার আগুনের হলকার মধ্যে দেখা গেল তার ঈষৎ আনত মুখ। সেদিকে আর তাকাবার সাহস হলো না রেশমির। সে গঙ্গার দিকে তাকিয়ে থাকলো। জলে অগ্নিময় সেতু বিস্তারিত। তারপর কখন যে টুস্কি তার হাতে ধরে টেনে বাড়িতে নিয়ে এসেছে তার মনে পড়ে না। শয্যায় শুয়ে তার স্বপ্নের কথা মনে পড়ল। মনে হলো মদন মোহন স্বপ্নের পথ বুঝে বাস্তবে নির্দেশ করে দিলেন। সে ভাবল, ওই তো তার পথ। তারপর মনে পড়ল পাড়ার মেয়েদের দুর্দৈব। তখন মনে হলো তার সম্মুখে দুটো পথ আছে, এক মতি রায়ের মতো লোকের বাগান বাড়িতে, আর এক ওই চিতাগ্নিতে। মনে হলো এক তরফ তার বেছে নিতে হবে। চিতাগ্নি যদি চিরকালের জন্য নিভে গিয়ে থাকে, তবে ওই বাগান বাড়ির পথটাই মাত্র উন্মুক্ত। পৃষ্ঠা 356। এইরকম এলোমেলো কত কি ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল। জীবনে সুখ সৌভাগ্য একবার মাত্র আসে, জীবনে সুখের পুনরাবৃত্তি ঘটে না। রেশমি সে অসম্ভবের আশায় উদ্যত। পরদিন নীরবে আপন মনে সে কাটিয়ে দিল। বিকালবেলায় আয়নার সম্মুখে দাঁড়িয়ে সে চমকে উঠল। চিতাগ্নির শিখা কি তাকে স্পর্শ করেছে? এমন বিবর্ণ শুষ্ক কেন তার মুখ? মদন মোহন দর্শন করতে গিয়ে মনে মনে সে কেবলই বলতে লাগলো, ঠাকুর ঠাকুর, হয় শান্তি দাও, নয় পথ দেখিয়ে দাও, নইলে মাথা কুটে মরবো তোমার পায়ের কাছে। সেই বুড়িটি তাকে হাত ধরে কাছে বসালো, বলল, কি ভাবছো মা? রেশমি জল ভরা চোখে অসহায়ভাবে তাকিয়ে রইল তার মুখের দিকে। কি উত্তর দেবে? বুড়ি বলল, বুঝেছি মা, তুমি অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছ। দেবে দেবে, ঠাকুর শান্তি দেবে, কেবল খুব জোর করে চেপে ধরা চাই।
তারপরে স্নেহের হাসি ঝরিয়ে বলল, ও আমার দুষ্টুর শিরোমণি কিনা, কিন্তু এমন দয়ালু আর নেই। তার কথার সমর্থনে রেশমির দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। পৃষ্ঠা 356, অধ্যায় 8, হংসদূত। জনের মুন্সি কাদির আলী জনকে বৃথা সান্ত্বনা দেয়নি। রেশমিকে খুঁজে বের করবার উদ্দেশ্যে অফিসের দারোয়ান চাপরাশি ছোকরাদের সে নিযুক্ত করেছিল। সকলেই রেশমিকে চিনত। রেশমি অফিসে 2-3 দিন কাটিয়েছিল। কাদের আলী তাদের বলে দিয়েছিল রেশমি বিবির সন্ধান এনে দিতে পারলে জন সাহেবের কাছে ইনাম মিলবে। বকশিসের লোভে তারা সবাই অবসর সময়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। অবশেষে একদিন গঙ্গারাম বলে এক ছোকরা মদনমোহন তলায় টুস্কির বাড়িতে রেশমির দেখা পেল। পৃষ্ঠা 357। সে একগাল হাসি হেসে প্রকাণ্ড এক সেলাম করে দাঁড়ালো। রেশমি তাকে চিনতে পেরে বলল, গঙ্গারাম যে? গঙ্গারাম বলল, হাঁ মাইজি। গঙ্গারাম খুব ভদ্র ও বিনীতভাবে কথাবার্তা বলতে শুরু করলো রেশমির সঙ্গে। কাদির আলীর কাছে জন সাহেবের সঙ্গে তার সম্বন্ধটা ইশারায় জেনেছিল সে। রেশমি বলল, হঠাৎ যে এদিকে কোথায় এসেছিলে? কোথায় আর আসবো, আপনাকে খুঁজতে আমরা চারিদিকে সব বেরিয়েছি। আমাকে খুঁজতে? কেমন যেন বিস্ময়বোধ করে রেশমি। তারপরে তার মনে পড়ে এখন সকলেই তার সন্ধান করছে, এদিকে মতি রায়, ওদিকে জন। বিস্ময়ের সঙ্গে যুক্ত হয় একটু গৌরবের ভাব। সে বলে, আমাকে কেন খুঁজছ? কি যে বলছেন মাইজি, আপনার জন্য সাহেব যে বাউড়া হয়ে গেল। কে, জন সাহেব? আর কে? বলে গঙ্গারাম। রেশমির মনে শুকনো পাতার তলে ফুল ফোটা শুরু হয়ে যায়। মনের উতলা ভাব দমন করে উদাসীনভাবে শুধায়, সাহেবের হুকুম কি? আপনার দেখা পেলে পালকি করে নিয়ে যেতে। রেশমি লঘুভাবে বলে, পালকি এনেছিস? আপনার হুকুম হলেই নিয়ে আসি। রেশমি বলে, এখন তো যেতে পারবো না। গঙ্গারামের মুখ গম্ভীর হয়, ইনাম বুঝি ফসকে যায়। তবু সে আর একবার চেষ্টা করে, তবে কখন পালকি নিয়ে আসবো? তাকে বিদায় করে দেবার আশায় রেশমি বলে, সে কথা পরে জানাবো। গঙ্গারামের বিস্ময়ের অন্ত থাকে না। তারপর ভাবে, খুব সম্ভব সাহেব ও বিবির মধ্যে প্রণয় কলহ চলছে। এমন হয়ে থাকে বলে সে শুনেছে। তার মনে পড়ে হরিরামের মাকে বিদায় করবার আগে সে কতবার তার সঙ্গে ঝগড়া করেছে, গাল দিয়ে বিদায় করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে না করে তো পারেনি। পৃষ্ঠা 358। নিজের অভিজ্ঞতার সাক্ষ্য তার মনটা হালকা হয়, বুঝতে পারে ইনামটা ফসকে যাবে না। তবে এক্ষেত্রে কিছু যেন বাড়াবাড়ি ভাবে, বড় ঘরের বড় কথা। শেষ বলে, তবে একখানা চিঠি লিখে দিন। না, চিঠিও দেব না। গঙ্গারাম মাটিতে মিশে যায়। তার দিন ভাব লক্ষ্য করে রেশমি বলে, কাল ঠিক এই সময়ে এসো, চিঠি লিখে রেখে দেব। অগত্যা গঙ্গারাম আর একটা দীর্ঘ সেলাম করে প্রস্থান করে। এই সময়টা টুস্কি বাড়ি থাকে না, বাজারে যায়। ভাগ্যে গঙ্গারাম সেই সময়ে এসেছিল। বহু পূর্বে দৃষ্ট স্বপ্নের মতো জনের কথা রেশমির মনে পড়ে যায়। কদিনের ব্যবধানে সে স্মৃতি আজ কত যুগ দূরে গিয়ে পড়েছে। মানুষ একই সময়ে হাজার কালের মধ্যে বাস করছে। কোনটা সাপের মতো কুণ্ডলীকৃত এতটুকু, কোনোটা সাপের মতো লম্বিত এতখানি। কাল যে নাগ। গঙ্গারাম চলে যাওয়ার পরে মনের অবস্থা বিচার করবার জন্য রেশমি গিয়ে নিভৃতে বসল। তখনও টুস্কি ফেরেনি। জন তাকে ভোলেনি, তাকে না পেয়ে বাউড়া হয়ে গিয়েছে। তাকে খুঁজতে চারিদিকে লোক পাঠিয়েছে। সে আঙুল তুললে এখনই জন এসে পায়ে লুটিয়ে পড়ে। চিন্তা করে সে আনন্দ মিশ্রিত গৌরব অনুভব করল। তার মনে পড়ল দ্রৌপদীর ছদ্মবেশে বিরাট রাজগৃহে অবস্থানের ঘটনা। সে যেন দ্রৌপদী, এদিকে ওদিকে কিচকের অভাব নেই, ওদিকে তার রক্ষাকর্তাও আছে। সে নিরুপায় নয়, নিঃসহায় নয়। আহ, কি সান্ত্বনা, কি আনন্দ! এই কদিনে জনের স্মৃতি দূরে গিয়ে পড়ে ঝাপসা হয়ে গিয়েছিল, হঠাৎ আবার এক ঝাপটায় তা কাছে চলে এলো। স্মৃতির আরেক দিগন্তে সে তাকিয়ে দেখতে পেল প্রত্যক্ষের তীর কত দূরায়িত। কে এই টুস্কি, কে ওই মদনমোহন, আর কেই বা মতি রায়? কোথায় ছিল এরা কদিন আগে? কেরিয়ার রাম বসুই তো রক্ষা করেছে তাকে নিশ্চিত মৃত্যু থেকে, ভরণ পোষণ করে শিক্ষা দিয়েছে, নইলে আজ তার কি গতি হতো? আর রোজ এলমার নিদাঘের গোলাপের মতো শুকিয়ে গেল সে। আর জন বালকের মতো অসহায়, যৌবনে দীপ্যমান, শিশুর মতো পরনির্ভর, প্রেমে করুণ।
তার প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি স্মৃতির রঙে উজ্জ্বলতর হয়ে চোখে পড়তে লাগলো। পৃষ্ঠা 359। কথা বলবার সময়ে তার ঠোঁটের দুই কোণে দুটি খাঁজ পড়ত, নীলাভ সূর্যের কিরণ কুড়িয়ে নিয়ে ঝলমল করে উঠত তার চোখ, আর রক্তাভ ওষ্ঠাধরে চুম্বনের যে ফুল প্রস্ফুটিত, তার সৌগন্ধ ও কণ্টক তাকে উদ্ভ্রান্ত করে তুলল, এমনকি সেই কণ্টকটাও। জন একদিন বলেছিল, রেশমি, তুমি আমার জন্য সব ত্যাগ করতে চললে। রেশমি বলেছিল, কি আছে আমার যে ত্যাগ করছি? পৈতৃক ধর্ম। আমার ধর্ম তুমি। আমি? বিস্ময়ে বলে জন। প্রত্যেক লোকে নূতন করে নিজের ধর্মকে লাভ করে, আমি লাভ করেছি তোমাকে। কিন্তু পৈতৃক ধর্ম বলে কি কিছুই নেই? রেশমি বলে, পৈতৃক ধর্মের চেয়ে স্বধর্ম বড়। এত কথা রেশমির জানবার কথা নয়, কিন্তু মনের মধ্যে প্রেমের গীতা অবারিত হয়ে গেলে নিরক্ষরেরও প্রজ্ঞা লাভ করে। রেশমি বলে, ধর্মের চেয়ে প্রেম বড়। বলে, প্রেমের জন্যই ধর্ম। আমি যদি এক লাফে ধর্মকে ডিঙিয়ে প্রেমকে পেয়ে থাকি, সে তো মস্ত লাভ। তার কথায় বিস্মিত জন বলে, রেশমি, তুমি এমন সব গভীর তত্ত্ব জানলে কি করে? তোমাদের দেশের লোকের কাছে দুরূহ দার্শনিক তত্ত্ব অত্যন্ত সহজ। রেশমি বলে, তা নয় জন, হৃদয়ে প্রেম প্রবেশ করলে আপনি সব সহজ হয়ে যায়। যার অভিজ্ঞতা ঘটে না, তারই জন্য প্রয়োজন দর্শনের। চক্ষুষ্মান আপনি দেখতে পায়, অন্ধকে দেখিয়ে দিতে হয়। এসব কথার উত্তর জনের মাথায় আসে না, সে চুপ করে থাকে। তখন রেশমি বলে, তুমি আমার জন্য যা ত্যাগ করতে উদ্যত। জন বাধা দিয়ে বলে, আমি কি ত্যাগ করলাম? আমাকে বিয়ে করলে আত্মীয় স্বজন তোমাকে ত্যাগ করবে, হয়তো সমাজেও তোমার স্থান হবে না। কিন্তু তার বদলে আমি কি পাবো ভেবে দেখেছ? কি এমন পাবে? পৃষ্ঠা 360। জন মুখটা আগিয়ে নিয়ে যায়। রেশমি একেবারে অনুমান করেনি তা নয়, কৌতুক বিলাসে পিছিয়ে যায় সে। সেদিনকার সে ব্যর্থ চুম্বন নলের হংসদূতের মতো দুই শুভ্র তপ্ত কোমল পক্ষপুটে আচ্ছন্ন করে সস্প মৃদু গ্রীবাটি রাখে রেশমির গ্রীবায়। রেশমির সমস্ত দেহ রিরি ঝিমঝিম করতে থাকে। বেদনাময় আনন্দের নেহারিকায় সে আচ্ছন্ন হয়ে যায়। ব্যর্থ চুম্বন দুর্ভাগ্যের মতো নিদারুণ। সেই সংকল্প করে একটু সময় পেলেই জনকে চিঠি লিখে রাখবে। মদন মোহনের ছবি আঁকবার জন্য টুস্কিকে বলে সে কাগজ কালি আনিয়ে নিয়েছিল। অনেক রাতে ভগ্ন নিদ্রা রেশমি শুনতে পায় নারীকণ্ঠের সেই পুরাতন আর্তধ্বনি। ভাবে, আহ, এর কি আর শেষ হবে না? নারীকণ্ঠ মিলিয়ে যাওয়ার পরে প্রতিবেশীদের বাড়ি থেকে ওঠে চাপা গুঞ্জন, কোন পোড়ার মুখে এলো পাড়ায়, সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। দেখা পেলে চুলের মুঠি ধরে নিয়ে হাজির করে দিই মতি রায়ের বাগান বাড়িতে, পাড়ায় শান্তি ফিরে আসে, ইত্যাদি। হঠাৎ রেশমির মনে হলো, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে এখন কি তার জনের কাছে ফিরে যাওয়ার অধিকার আছে? তখনই তার আবার মনে হয়, এ দুষ্কৃতির দায়িত্ব মতি রায়ের। সে কেন এ দায় বহন করে নিজের সুখ সৌভাগ্য বিসর্জন দিতে যাবে? জীবনে সুখ সৌভাগ্য কত বিরল, আর যদি তা জনের সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে থাকে, তবে তা প্রত্যাখ্যান করা কি উচিত হবে? আর মতি রায়ের এরকম ব্যবহার তো নূতন নয়, আগেও হয়েছে, পরেও হবে। তার কি দোষ? রেশমি সংকল্প করে, না আর বিলম্ব নয়, কাল সকালে গঙ্গারাম এলে জনকে চিঠি লিখে জানিয়ে দেবে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। তখনই ওই নারী কণ্ঠের স্মৃতি মনে পড়ে। সে কেমন দমনা হয়ে যায়। অবশেষে পরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে রেশমি। সে আর জন পাশাপাশি শয্যায় শুয়ে আছে। সুখসুপ্তি প্রফুল্ল জনের মুখ। সে মাথা উঁচু করে জনের মুখ চুম্বন করতে যাবে, এমন সময় দেখে যে মশারিতে আগুন লেগে গিয়েছে। মুহূর্তকাল স্তম্ভিত থেকে জনকে ধাক্কা দেয়, জন ওঠো ওঠো, আগুন। জন ওঠে না, নড়ে না। সে তড়াক করে শয্যা পরিত্যাগ করে নামে, জনের হাত ধরে টানাটানি করে, কিন্তু জন নিশ্চল। তার সম্মুখে শয্যাশুদ্ধ জন পুড়ে ছাই হয়ে যায়। পৃষ্ঠা 361। কে লাগালো আগুন? ঘরে তো দীপ ছিল না। বাইরে থেকে তবে কেউ এলো কি? দরজা খোলা কেন? হঠাৎ দরজায় চোখে পড়ে, সেখানে কে একজন যেন দাঁড়িয়ে। এগিয়ে গিয়ে দেখে যে মদন মোহন। আগুন লাগলো যে? তুমি কত ঘরে আগুন লাগিয়েছ? শোনো শোনো,
আর কোনো কথা না বলে রহস্যময় হাসি হেসে অন্তর্হিত হয়ে যায় মদন মোহন। ঘুম ভেঙে যায় রেশমির। একই দুঃস্বপ্ন। তখনই মনে হয় একই স্বপ্ন না স্বপ্নময় ইঙ্গিত। শয্যায় উঠে বসে রেশমি। মদন মোহনের উপরে কেমন একটা বিদ্বেষ অনুভব করে সে, কিন্তু যে দেবতা অদৃশ্য অর্থাৎ মনের মধ্যে, তার প্রতি বিদ্বেষ ফিরে এসে ঘা দেয় অন্তরে। নিজের চোখে নিজেকে ঘৃণিত বলে মনে হয়, কিন্তু কেন, কি তার দোষ? চিন্তার সূত্র তাকে বলে দেয় জনের কাছে ফিরে যাওয়া বোধ করি মদন মোহনের অভিপ্রেত নয়। জনকে চিঠি লিখে সম্মতি জানাবার সংকল্প তার শিথিল হয়ে আসে। সকালবেলায় টুস্কি বাজারে বেরিয়ে গেলে জনকে চিঠি লিখতে বসে। রেশমি সংক্ষিপ্ত চিঠি শেষ করতে সময় লাগলো না। সে লিখল, জন, তুমি আমাকে ভুলে যেও। এতদিনে আমি মদন মোহনকে পেয়েছি, এখন সেই আমার সুখ শান্তির স্বামী। অন্য কোনো লোকের সঙ্গে আর কোনো সম্বন্ধ সম্ভব নয়। তুমি বিয়ে করে সুখী হও, এই প্রার্থনা করব। অনেক অনেক ধন্যবাদ, রেশমি। চিঠি শেষ হওয়া মাত্র গঙ্গারাম এসে উপস্থিত। পাছে শেষ মুহূর্তে সংকল্প বদলে যায়, তাই রেশমি তখনই চিঠিখানা তার হাতে দিয়ে তাকে বিদায় করে দিল। জন সাহেবের বকশিস হস্তগত হয়েছে ভেবে একগাল হাসি হেসে গঙ্গারাম ছুটল অফিসের দিকে। আর রেশমি ঘরে প্রবেশ করে গলায় আঁচল দিয়ে প্রণাম করতে গিয়ে কান্নার ভারে ভেঙে লুটিয়ে পড়ল মেঝের ওপরে। পৃষ্ঠা 362, অধ্যায় 9, শক্তু শরাব। কাদির আলীর প্রতিশ্রুতিতে জন গতানুগতিক প্রবোধ বাক্য মাত্র মনে করেছিল, তাই তার উপরে বিশেষ আস্থা স্থাপন করেনি। সত্য বলতে কি, কথাটা ভুলেই গিয়েছিল সে। এ কয়দিন সে অফিসেই রাত্রি যাপন করেছে, দিনমান তো বটেই। লিজা তাকে ফিরিয়ে নিয়ে যেতে 2-3 দিন এসেছে, ক্ষমা প্রার্থনা করেছে, বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছে, কিন্তু জন সে কথায় কর্ণপাত করেনি। লিজা বলেছে, জন, তুমি আমার কথা ভুল বুঝেছ। জন বলেছে, লিজা, আমার ভাষা জ্ঞান মোটামুটি রকম সাধারণের মতো, অতএব ভুল বুঝবার সম্ভাবনা কোথায়? লিজা বলেছে, ভাষা জ্ঞানের অভাবে নয়, তোমার মনটা বিকল ছিল বলে ভুল বুঝেছ। মন বিকল থাকবার কথায় তার মনটা অধিকতর বিকল হয়ে গিয়েছে। বলেছে, মন বিকল কেন হতে যাবে, আর কি করেই বা তা বুঝলে তুমি? লিজা বুঝেছে এ পথে তর্ক চললে আবার তা কলহে পরিণত হবে, তাই সে নিজের ত্রুটি স্বীকার করে বলেছে, স্বীকার করছি, আমি ভুল বুঝেছিলাম। এখন বাড়ি ফিরে চলো, বাড়ি তোমার। বাড়ি আমার? বিক্ষুব্ধ হয়ে জন বলে ওঠে, যে বাড়িতে আমি অপমানিত হই সে বাড়ি আমার? লিজা বলে, ধরো তুমি যদি অপমানিত হয়েই থাকো, বাড়ির কি দোষ? কি মুশকিল, বাড়ির দোষ দিচ্ছে কে? বাড়ি কি কথা বলে? আমার যদি দোষ হয়েই থাকে, আমি তো বারংবার ক্ষমা প্রার্থনা করেছি। জন তার ক্ষমা প্রার্থনার উপর জোর না দিয়ে বলে ওঠে, যদি তুমি দোষ করে থাকো। নিঃশ্বাসে সবটা জোর গিয়ে পড়ে যদি শব্দটার উপরে। তারপরে সে একটা সিগারেট ধরায়। পৃষ্ঠা 363। জ্বলন্ত সিগারেট অনেক সমস্যাকে চাপা দিতে পারে, সেদিন ওই পর্যন্ত। পরে আরো 2 দিন ভাই বোনে এইভাবে কথাবার্তা হয়েছে, কিন্তু জনের মন টলেনি। জনের মন সত্যই বিকল হয়ে গিয়েছিল, নইলে সে এমন কঠোর প্রকৃতির নয়। জন অব্যবস্থিত চিত্ত যুবক। ও গুণটার প্রকৃতি এই যে যখন কঠোর হয় অস্বাভাবিকভাবেই হয়। নিরুপায় লিজা মেরিডিথের কাছে গিয়ে পরামর্শ চেয়েছে। মেরিডিথ সব শুনে বলেছে, থাকতে দাও না, 2-4 দিন থাকুক, সে তো আর জলে পড়েনি। তাই বলে বাড়ি ছেড়ে থাকবে? ক্ষতি কি? অফিসে আরামেই সব ব্যবস্থাই তো আছে। তা অবশ্য আছে, কিন্তু বাড়ি ছাড়া হয়ে থাকলে লোকে আমাকে বলবে কি? জনকে লোকে যা বলছে তার চেয়ে খারাপ বলবে না? লিজা শুধায়, লোকে জনকে নিয়ে কি বলাবলি শুরু করেছে? করবে না, এমন একটা সুযোগ পেয়েছে। কি বলছে বলো? কদিন আমি কোথাও যেতে পারিনি। মেরিডিথ বলে, আর গেলেও কি তোমার সম্মুখে কিছু বলতো? তোমার সম্মুখে তো বলেছে, এখন বলো আমাকে। লোকে বলেছে মেরিডিথ আর লিজা মিলে চক্রান্ত করে জনকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। চমকে ওঠে লিজা। তোমার সঙ্গে চক্রান্ত করে? কিন্তু তোমার সঙ্গে চক্রান্ত করতে যাব কেন? আমি নাকি তোমাকে বিয়ে করতে উদ্যত হয়েছি?
এখন জনকে তাড়াতে পারলেই সম্পত্তিটা দুজনে মিলে ভোগ করতে পারবো। লিজা রাগের মাথায় বলে, যারা এমন বলে তারা নরকস্থ হোক। বিয়ের কথাটা শুদ্ধ? লিজা বলে, তুমি তাদের প্রশ্রয় দিয়েছ? বিয়ের কথায় অবশ্যই প্রশ্রয় দিইনি। পৃষ্ঠা 364। তবে সম্পত্তি ভোগ করবার কথাই দিয়েছ? বিয়ে না হলে সম্পত্তি ভোগ করবার কথাই ওঠে না। না মেরিডিথ, এখন লঘু পরিহাস রাখো। পরিহাস কোনটা? সবটাই। বিয়ের কথাটা শুদ্ধ? ও মাই গড, হেসে ফেলে লিজা। তবু ভালো যে তোমার মুখে গড শব্দটা বের হলো। জানো তো লিজা, প্রয়োজনকালে শয়তানও শাস্ত্র আওড়ায়। তুমি কি শয়তান? সে যোগ্যতা কই, তবে তার চেলা হওয়ার আকাঙ্ক্ষা রাখি বটে। বিস্মিত লিজা বলে ওঠে, কি বলছো মেরিডিথ? মেরিডিথ বলে, শয়তানের চেলারা তোমার ধর্মধ্বজীদের চেয়ে অনেক ভালো। কেন? সবাই জানে তারা মিথ্যা কথা বলে, কিন্তু ধর্মধ্বজদের মতো সময়ে সত্য সময়ে মিথ্যা বলে লোককে বিভ্রান্ত করে না। যে যা বলে বলুক, এখন জনকে নিয়ে কি করি বলো? কিছুই করো না, সময় বিশেষে সেইটাই শ্রেষ্ঠ পন্থা। সাময়িকভাবে মেরিডিথের পরামর্শ লিজা মেনে নিয়েছিল, কিন্তু আবার দুদিন পরেই জনের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল। তাতেও কোনো ফলোদয় হয়নি। জন রেশমিকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তার ধারণা হয়েছিল যে রেশমি হয় মারা গিয়েছে, নয় এমন স্থানে যেতে বাধ্য হয়েছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। জন বুঝল যে সে এখন কলকাতার শ্বেতাঙ্গ সমাজের উপহাসের পাত্র। বুঝল যে এমন কৃপার পাত্র হয়ে তার কলকাতায় থাকা সম্ভব নয়। কি করা যায় ভাবতে ভাবতে তার চোখে পরিত্রাণের একটা উপায় পড়ল। আর্থার ওয়েলেসলির হস্তক্ষেপে মহীশূর যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল বটে, কিন্তু পেশোয়ার সঙ্গে শীঘ্রই যুদ্ধ বেঁধে উঠবে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল। যুদ্ধ সত্যই বেঁধে উঠলে নন কমিশনড অফিসার হিসেবে যোগদান করা যায় কিনা সেই চেষ্টায় সে নিযুক্ত হলো। পৃষ্ঠা 365। তার মনে হলো যুদ্ধ উপলক্ষে কিছুদিন অন্যত্র ঘুরে এলে গ্লানি দূর হতে পারে, আর যুদ্ধে যদি মৃত্যু হয় তবে তো সব আপদ চুকে যায়। তখন তার মনে জীবনের চেয়ে মৃত্যু বাঞ্ছনীয়। সেদিন সরকারি অফিস থেকে সবে তদবির করে সে ফিরেছে, তার প্রার্থনা পূরণ হওয়া অসম্ভব নয় আশ্বাস পাওয়ায় তার মন অনেকটা সুস্থ। এমন সময় গঙ্গারামকে নিয়ে কাদির আলী এসে সেলাম করে দাঁড়ালো। কি কাদির আলী, খবর কি? প্রশ্নটা নিতান্ত গতানুগতিকভাবেই করল। তার আশ্বাস জন ভুলেই গিয়েছিল। হুজুর, রেশমি বিবির সন্ধান মিলেছে। কথাটা শুনেও অর্থবোধ হলো না জনের। সে শুধালো, কি মিলেছে? হুজুর, রেশমি বিবিজির পাত্তা মিলেছে। জন মূঢ়ের মতো শব্দগুলোর আবৃত্তি করল। রেশমি বিবিজির পাত্তা মিলেছে? জি হুজুর। 2-4 মুহূর্ত গেল জনের শব্দগুলোর অর্থ গ্রহণ করতে। তারপরেই ব্যাকুলভাবে চিৎকার করে উঠল, কোথায় সে? এনেছো তাকে? শিগগির বলো কোথায়? তখন কাদির আলী বিস্তারিতভাবে অনুসন্ধান পর্বের বর্ণনা শুরু করলো। সে যে বৃথা সান্ত্বনা দেয়নি। বিবির সন্ধানে কলিঙ্গা বাজার, ডিঙি ভাঙা, ডিঙি ভবানীপুর, পটলডাঙ্গা, বাগবাজার সব জায়গায় লোক পাঠিয়েছিল তা বলল। অনেক তকলিফ করেছে তার লোকজন। বলল আজ কদিন তাদের আহার নিদ্রা বন্ধ। জনকলে তার বর্ণনা থামিয়ে দিয়ে বলল, ওসব কথা থাক, এখন বলো কোথায় আছে বিবি? কাদির আলী আবার বর্ণনা শুরু করলো। গঙ্গারাম দেখল যে তার কৃতিত্ব মিয়া গ্রাস করবার চেষ্টায় আছে, হয়তো বা বকশিসটাও গ্রাস করবে। তাই সে বলে উঠল, হুজুর, বিবিজি বাগবাজারে আছে। কে দেখেছে? কাদির আলী মুখ খুলতেই গঙ্গারাম বলে উঠল, হুজুর, আমি দেখেছি। পৃষ্ঠা 366। তাকে নিয়ে এলে না কেন? এই প্রশ্নের হঠাৎ কি উত্তর দেবে ভেবে পায় না গঙ্গারাম। কাদির আলী তার মূঢ়তার সূত্র কুড়িয়ে নিয়ে আরম্ভ করে, হুজুর, অমনি কি বিবিজানকে আনা যায়? সে এখন ডাকু লোকের কাছে নজরবন্দি হয়ে আছে। জনের কাছে সে শুনেছিল যে ডাকু লোক রেশমিকে জোর করে কেড়ে নিয়ে এসেছে। ডাকু লোকের কাছে নজরবন্দি? জনের রক্ত গরম হয়ে ওঠে। টেবিলের দেরাজ থেকে পিস্তলটা বের করে নিয়ে সে বলে, এখনই যাচ্ছি আমি। কাদির আলী বলে, তাতে দাঙ্গা হাঙ্গামা হবে, ডাকু লোকেও গুলি ছুঁড়বে। জন গর্জে ওঠে, ননসেন্স। কাদির বলে, বিবির গায়েও গুলি লাগতে পারে।
জন টেবিলের ওপর পিস্তলটা রেখে দিয়ে বলে, তবে উপায়? উদ্যত বচন গঙ্গারামকে থামিয়ে দিয়ে কাদির আলী বলে, একটু কৌশল করতে হবে। কি কৌশল? সেটা বিবি কাল চিঠি লিখে জানাবে। চিঠি লিখবে এইটুকু জানিয়েছিল গঙ্গারাম, বাকিটুকু কাদির আলীর মস্তিষ্ক প্রসূত। দোষ দেওয়া যায় না তাকে। বিবি যখন চিঠি লিখবে বলেছে তখন তাতে পলায়নের ষড়যন্ত্র ছাড়া আর কি থাকবে ভেবেছিল কাদির আলী। জন সরাসরি গঙ্গারামকে শুধায়, বিবি আচ্ছা হ্যায়? গঙ্গারাম বলে, তবিয়ত আচ্ছা হয়, লেকিন কি বলবে ভেবে পায় না। কাদির আলী সমস্যা পূরণ করে দিল, লেকিন দিল তো বহুত খারাপ হয়। উজ্জ্বল হয়ে ওঠে জনের মুখ। জন গঙ্গারামকে বলে, কাল খুব ভোরে গিয়ে বিবির চিঠি নিয়ে আসবে, বকশিস মিলবে। পৃষ্ঠা 367। বকশিসটা মধ্যপথে লুফে নিয়ে কাদির আলী বলে, হুজুরকে সেজন্য ভাবতে হবে না, আমার হাতে দিলে সব ঠিক ঠিক দিয়ে দেব। গঙ্গারাম বিদায় নিতে ভাবে, কি আপদ, সংসারে সুবিচার বলে কিছু নেই, কাজ করে একজন, বকশিস পায় অপরে। তারা বিদায় হয়ে গেলে দরজা বন্ধ করে দেয় জন। তারপরে নতজানু হয়ে প্রার্থনা শুরু করে। কিন্তু কি বলে প্রার্থনা করবে সে? জন হচ্ছে মেরিডিথের লোক, দলের লোক। গির্জা, ভগবান, প্রার্থনা, ধর্ম এসব তাদের কাছে দূরশ্রুত কিংবদন্তি। সে হঠাৎ আবিষ্কার করে যে প্রার্থনার রীতি প্রকৃতি তার জ্ঞানের অতীত। বাইবেলখানা খুলে মূঢ়ের মতো পাতা উল্টাতে থাকে। হঠাৎ খুলে যায় পরবাস বন্দিনী রুথের কাহিনী। মূঢ়ের মতো আবৃত্তি করে যায় কাহিনীটি। শব্দাবলী মুখে মুখে এগিয়ে যায়, অর্থ খুঁড়িয়ে চলে পেছনে পেছনে। মুখে মনে মিল ভেঙে গিয়েছে জনের। বিদেশে বিয়ে হয়েছিল সুন্দরী রুথের। অল্পদিন পরে স্বামী গেল মারা। শাশুড়ি বলল, বাছা, আমার সাধ্য নেই তোমাকে ভরণ পোষণ করবার, যাও তুমি স্বদেশে তোমার স্বজনগণের মধ্যে। রুথ বলে, সেখানে কোথায় আমার স্থান? তখন দুজনে কাজ করে অপরের শস্যক্ষেত্রে। ক্ষেত মালিকের ছেলের ইচ্ছা রুথকে করে বিয়ে। কোন দুর্গেয় নিয়মে পৌরাণিক কাহিনী মিলে যায় আধুনিক বাস্তবের সঙ্গে। রুথ হয়ে দাঁড়ায় রেশমি। জন মুখে বলে রুথ, মনে ভাবে রেশমি। হঠাৎ কখন মন ছাপিয়ে গিয়ে ওষ্ঠাধর গুঞ্জরণ করে ওঠে রেশমি। শব্দটি কানে প্রবেশ করবা মাত্র সজাগ হয়ে ওঠে জন। বাইবেল রেখে দিয়ে উঠে দাঁড়ায় সে, ছায়া পড়ে আয়নায়। পোশাকের অবস্থা থেকে শিউরে ওঠে। এতদিন এই বেশে শহরে ঘোরাঘুরি করছে সে। কোট, প্যান্টালুন, শার্ট সমস্ত মলিন, সমস্ত দিন, সমস্ত কেমন লক্ষ্মী ছাড়া। পোশাক বদলাতে চলে যায় তখনই। কিছুক্ষণ পরে যখন পোশাক বদলে আয়নার সম্মুখে এসে দাঁড়ায়, মুখে তার হাসি। তাকে দেখলে রেশমির মুখে যে হাসি ফুটত, এ তারই প্রতিচ্ছবি। মনে পড়ে তার রেশমির কথা। রেশমি বলতো, জন, তোমার হাসিটি বড় মিষ্টি। তোমার চেয়েও? শুধাত জন। পৃষ্ঠা 268। নিশ্চয়, মেয়েদের চেয়ে পুরুষদের হাসি অনেক বেশি মিষ্টি। এই যে দেখি উল্টো কথা। মোটেই উল্টো নয়, বলে রেশমি। সে বলে যায়, মেয়েরা স্বভাবতই মিষ্টি, হাসি আর বেশি মিষ্টি হবে কি করে? স্বভাব কঠিন পুরুষের মুখে হাসি অপ্রত্যাশিত, তাই মিষ্টি। আর স্বভাব কোমল মেয়েদের মুখে রাগটি বুঝি বেশ মিষ্টি, শুধায় জন। ঠিক ধরেছ, ঠিক যেন কোমল আঙুলে হীরের আংটি। জনের বিস্ময়ের অবধি থাকে না, রেশমি এতও জানে। কাল সকালে গঙ্গারাম আনবে রেশমির চিঠি। অপেক্ষায় দীর্ঘায়িত রাতটা আর কাটতে চায় না জনের। বারে বারে ঘড়ি দেখে, বিশ্বাস করতে ইচ্ছা হয় না ঘড়ির উপরে। হাজার হোক মানুষের তৈরি তো, নির্ভুল নয়। জানালার ফাঁকে তাকিয়ে দেখে আকাশের তারাগুলো, ওগুলোর ভুল হওয়ার কথা নয়। কোথাও সমর্থন পায় না তার মন। মানুষ থেকে শুরু করে গ্রহ নক্ষত্র সমস্ত যেন ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে। অবশেষে বিরক্ত হয়ে একখানা বই তুলে নেয়। 2 পৃষ্ঠা পড়বার পরে কাহিনীর দেয়ালে ফাটল ধরে। ফাটল ক্রমে চওড়া হয়ে দেখা দেয় করুণা কৌতুকে সমুজ্জ্বল একখানি মুখ। কি দেখছো রেশমি? দেখছি মানুষ কত বোকা হতে পারে। সারাদিন আমাকে বোকা বলে টিজ করো কেন? এমন কি নির্বোধ আমি, সত্যি করে বলো তো। ও বলে বোঝানো যায় না, তাহলে বুঝিও না। আর বলে যদি খুশি হও তবে না হয় বলো, আমি আর বাধা দেব না। যাক, এটা তবু বুদ্ধিমানের মতো কথা, বলে রেশমি।
তবে তো ভুল হয়ে গেল দেখছি, আবার বোকার মতো ব্যবহার করা যাক। এই বলে সে রেশমির হাত ধরে টান দেয়। রেশমি পিছিয়ে যেতে চায়, কিছুক্ষণ দুজনে খুব টানাটানি চলে। অবশেষে এক সময় রেশমি আত্মসমর্পণ করে। সে ইচ্ছা কিছু কম হলে অনেকক্ষণ আগেই ধরা দিত। বাধা দিয়ে জনের মনকে ফেনায়িত করতে চায় সে। আহ, কি করো, ছাড়ো। পৃষ্ঠা 369। রেশমি যখন ছাড়া পায়, ঝড়ে দোল খাওয়া বসন্তের পুষ্পবনের মতো তার চেহারা। গাছতলায় বিন্যস্ত রঙ্গন, পলাশ, রক্তকরবী, বিতান পরিত্যক্ত মাধবীলতা, ভুলুণ্ঠিত পল্লব নীলিন পুষ্পস্তবক, দস্যু হাওয়ার করক্ষেপে মর্দিত পাণ্ডু কপোল, চম্পক দল ছিন্ন ভিন্ন, বনানীর পত্রলেখা অবলুপ্ত, বসনাঞ্চল বিস্রস্ত, আর তার বক্ষের শিখরণী ছন্দ তখন শার্দুল বিক্রীড়িতের উৎকট তালে সংস্পন্দিত। জন ভাবে রেশমি ফিরে এলে কলকাতাতেই হবে তার দীক্ষা, আর লুকিয়ে চুরিয়ে শ্রীরামপুরে বা অন্যত্র নয়। আর তারপরে বিয়েটা হবে সেন্ট জনের গির্জায়, কলকাতা শহরের বুকের উপরে, শ্বেতাঙ্গ সমাজ ও দেশি সমাজের চোখের সামনে। সেভাবে দেখুক সকলে, দেখি কার সাধ্য বাধা দেয়। আর বিয়ের পরেই দুজনে চলে যাবে রিসরায়। আগেই ভাড়া করে রাখবে ওয়ারেন হেস্টিংসের বাগান বাড়িটা, সেখানে গিয়ে কাটাবে হানিমুনের পক্ষকাল। জেগে জেগে স্বপ্ন সৃষ্টি করে জন, দিবার রাত্রির মতো স্বপ্ন আর বাস্তবে মানুষের জীবন যে নিত্য ভাগাভাগি। অবশেষে প্রভাত হয়। গঙ্গারামের অপেক্ষায় হল ঘরে অধীরভাবে পায়চারি করে জন। এমন সময়ে বেলা 10টা নাগাদ গঙ্গারাম ঘরে ঢুকে সেলাম করে একগাল হাসি হেসে দাঁড়ায়। বিবিজি, চিঠি দেয়া? জি হুজুর। গঙ্গারাম এগিয়ে দেয় চিঠি। চিঠিখানা লুফে নিয়ে একটা মোহর ছুঁড়ে দেয় জন গঙ্গারামের দিকে। তারপরে দ্রুত পদে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয়। পৃষ্ঠা 370, অধ্যায় 10, শক্তু শরাব 2। মনের গতিবিধির মানুষের সম্পূর্ণ পরিজ্ঞাত হলে সংসার বুঝি এমন দুঃখের উপত্যকা হতো না। বিধাতা পুরুষ যখন বিশ্ব সৃষ্টি করে আত্মপ্রসাদ অনুভব করছেন, তখন কোন শয়তান সকলের অগোচরে তার মধ্যে এক ফোঁটা মন ফেলে দিয়ে অনর্থক জটিলতার সৃষ্টি করে তুলল। সুখের শিখর দেখতে দেখতে দুঃখের উপত্যকায় হলো পরিণত। জনকে চিঠি লিখে দেওয়ার পরে রেশমি খুব এক প্রকার আত্মপ্রসাদ লাভ করছিল। ভেবেছিল, যাক, সব চুকিয়ে দিলাম। ভেবেছিল এখন অনন্য মনা হয়ে আত্মসমর্পণ করলাম মদন মোহনের পায়ে। কিন্তু সেদিন সন্ধ্যায় মদন মোহনের বাড়িতে গিয়ে মনে কেমন খটকা অনুভব করলো। দেখলো অন্য দিনের মতো মন লাগছে না, কেমন যেন ক্ষণে ক্ষণে অবাধ্য মনটা খাঁচার ফাঁক দিয়ে উড়ে উড়ে যায়। তখনও সে বুঝতে পারেনি মনের অবদ্ধতার কারণ। তার চঞ্চলতা লক্ষ্য করে সেই বুড়িটা পেছন থেকে বলল, আজ বুঝি মন লাগছে না মা? রেশমি স্বীকার করলো, বলল, না মা, মন লাগছে না। তবে বুঝি মনে এখনো ভাগাভাগি আছে? রেশমি চমকে উঠল, তবে কি সত্যি মনে এখনো ভাগাভাগি আছে? কিন্তু কে বসালো ভাগ? তখন যদি কেউ বলতো যে আর কেউ নয়, জন ভাগ বসিয়েছে তার মনে, তাহলে কিছুতে বিশ্বাস করতো না সে। আরতি শেষ হয়ে গেলে টুস্কি বলে, চল সৌরভী, এবারে ফিরি। পথে আসতে আসতে টুস্কি বলল, পুরুষ মানুষ বড় নেমক হারাম। হঠাৎ এ কথা মনে হলো কেন? টুস্কি বলল, আজ বাজারে গিয়ে খান্ত দিদির কাছে একটা গল্প শুনলাম, সারাদিন সেই কথাটা মনে পাক দিয়ে উঠছে। কি গল্প বলো না দিদি? পৃষ্ঠা 371। খান্ত দিদি বাপের বাড়ি থেকে সবে কালকে ফিরেছে, তার কাছে শুনলাম। গল্পটা শুনে বুক ফেটে যাচ্ছে। খুলে বলো দিদি। গোবিন্দ জোয়ারদার গায়ের মধ্যে বর্ধিষ্ণু গৃহস্থ। অনেকদিন আগে একটা ভবঘুরের ছেলে তার বাড়িতে এসে আশ্রয় নেয়। জোয়ারদার তাকে নিজের ছেলের মতো মানুষ করে। ছেলেটি বড় হলে জোয়ারদার ভাবল যে তার মেয়ের সঙ্গে ছেলেটার বিয়ে দেবে। পাল্টি ঘর, কোনো বাধা ছিল না। মেয়েটাও মনে মনে স্থির করেছিল বাপ মায়ের যখন ইচ্ছা ওকেই বিয়ে করবে। সব যখন প্রায় ঠিকঠাক, ছেলেটা পালিয়ে গিয়ে পাশের গায়ের এক মেয়েকে বিয়ে করলো। জোয়ারদারের মেয়ে ঘেন্নায় দুঃখে গঙ্গায় ডুবে মরল। রেশমি বলল, সত্যি দিদি, ছেলেটা কি নেমক হারাম? শুধু ওই ছেলেটা নয় বোন, পুরুষ জাতটাই নেমক হারাম। তোমার ভাগ্য ভালো যে এমন নেমক হারামদের পাল্লায় তোমাকে পড়তে হয়নি।
ততক্ষণে তারা বাড়ি এসে পৌঁছেছে। গল্প শেষ হয়ে গেল। রেশ বাজতে লাগলো রেশমির মনে। হঠাৎ মনে অবাধ্যতার কারণ পেলে সে খুঁজে। জনও তো কম নেমোখারাম নয়, হবেই বা না কেন, পুরুষ মানুষ তো বটে। সাধারণ পুরুষ মানুষের সূত্রে তখন একটিমাত্র পুরুষ এসে তার মনের রঙ্গমঞ্চে দাঁড়ালো। ধিক্কার, ঘৃণা, ক্রোধ, কৃপা পাঁচ মিশেলি ভাব অনুভব করলো সে জনের প্রতি। রেশমি যদি মনস্তাত্ত্বিক হতো তবে বুঝতো যে ওইসব প্রতিকূল ভাবে শীতকাঠি দিয়ে সুরঙ্গ কাটা হয় মনের দেয়ালে। রেশমির বদ্ধ দ্বার মনের সুরঙ্গ পথে প্রবেশ করলো জন। সে স্থির করে রেখেছিল যে জনের সঙ্গে সম্বন্ধ চুকিয়ে দিয়েছে, কিন্তু এখন দেখল কি আপদ, মনের সর্বত্র জন। অনধিকার তার প্রবেশ সন্দেহ নেই, কিন্তু যে দুর্বল, কেমন করে সে ঘোষণা করবে ওই সত্যটা আততায়ীর কাছে? নিদ্রাভঙ্গে ভীত, যেমন নিদ্রিত বৎ পড়ে থাকে চোরের গতিবিধি লক্ষ্য করে, ভাবে দেখা যাক কতদূর কি করে, ভরসা রাখে শেষ পর্যন্ত সিন্ধুকের চাবিটা খুঁজে পাবে না। অসহায় ভাবে রেশমি পর্যবেক্ষণ করতে লাগলো জনের পদসঞ্চার। নেমোখারাম, নেমোখারাম। মনের নিচের তলায় অধিবাসী বলে ওঠে, তার দোষ কি? তুমিই তো সব সম্বন্ধ চুকিয়ে চিঠি লিখে দিয়েছ। পৃষ্ঠা 372। কিন্তু চিঠিখানার জবাব দিতেও তো পারত। ও চিঠির জবাব পেলে কি খুশি হতে? রূঢ় জবাব ছাড়া আর কি সম্ভব ও চিঠির? কেন, এমন কি রূঢ় কথা আমি লিখেছি? না, এমন আর কি, মরার বাড়া যে গাল নেই তাই দিয়েছ মাত্র। সেও না হয় তাই দিত। ঝগড়া করা সকলের স্বভাব নয়। জন বুঝি কম ঝগড়াটে? বোনের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে যায়নি সে? কার জন্য ঝগড়া করেছিল, কার জন্য বাড়ি ছেড়েছিল? নেমোখারাম কে? জন, জন, জন। ও তো রাগের কথা হলো। করবো না রাগ? কেন ঢুকেছে আমার ঘরে? জন হয়তো এটাকে নিজের ঘর মনে করে। নিজের ঘর? দেখছে না দরজা বন্ধ? আর দরজা বন্ধ হলেই কি মালিক ফিরে যায়? তাই বলে শীত কেটে ঢুকবে? অগত্যা। তাছাড়া হাতের কাছে শীতকাঠি জুগিয়ে দিলে কেন? শীতকাঠি কি বলছো? ওই রাগ, দেশ, ঘৃণা, ওই তো সুড়ঙ্গ খোঁড়বার অস্ত্র। বেশ করেছি। তবে ঘরে ঢুকে জনও বেশ করেছে। রেশমি সকৌতূহলে লক্ষ্য করছিল যে তার মনটা দুইখানা হয়ে জন সম্বন্ধে সওয়াল জবাব করছে, আর সে নিরপেক্ষ বিচারকদের মতো নির্বিকার ভাবে বসে কৌতুক অনুভব করছে। তার ভারী মজা লাগছিল। মনের সূক্ষ্ম গতিবিধি সম্বন্ধেই তার প্রথম অভিজ্ঞতা। বাদী প্রতিবাদীর উকিল কিছুক্ষণের জন্য বিতণ্ডা থামালে নিরপেক্ষ বিচারক একটি ছোট্ট প্রশ্ন করল, আচ্ছা, চিঠির উত্তর পাওয়ার সময় কি সত্যই অতিক্রান্ত হয়েছে? জন চিঠিখানা পেয়েছে, পড়বে, ভালো মন্দ যা হোক একটা উত্তর লিখবে, তারপর তো পাঠাবে। পৃষ্ঠা 373। তার মনের মধ্যে জনের উকিল বলে উঠল, ঠিক কথা। তাছাড়া চিঠি রেশমির হাতে এসে পৌঁছবার একটা সময় নির্দিষ্ট আছে। টুস্কি যখন ভোরবেলা বাজারে যায় সেই সময়ে। এদিক ওদিক হলেই বিপদ। রেশমি তাকে সমর্থন করে বলল, তবে অযথা কেন জনকে দুশ্চ? তখন তার মনটা সবলে জনের অনুকূলে প্রতিক্রিয়াবান হয়ে উঠল। জনকে অন্যায়ভাবে দোষেছে ভেবে অনুতাপ দেখা দিল। জন হঠকারিতা করে অসময়ে চিঠি পাঠিয়ে তাকে বিপন্ন করেনি ভেবে সে কৃতজ্ঞতা অনুভব করল জনের প্রতি। জন সম্বন্ধে প্রতিকূল মনোভাব মুহূর্তে লোপ পেল। আসার পূর্বর আগে মনের দিগন্ত দেখতে দেখতে রাঙা হয়ে উঠল। মানুষের মন চরাচরের সবচেয়ে আশ্চর্য পদার্থ। ভগবত অস্তিত্বের এটাই বোধহয় সবচেয়ে বড় প্রমাণ। রেশমি কল্পনায় দেখল তার চিঠিতে মর্মাহত জন যন্ত্রণায় ছটফট করছে। এই দৃশ্য কেমন যেন তাকে আনন্দিত করে তুলল। শিকারী যেমন আনন্দ পায় সরাহত শিকারের যন্ত্রণা দেখে। ওই যন্ত্রণায় কি প্রমাণ করে না যে জন তাকে কত ভালোবাসে? তারপরে সে কল্পনায় দেখল যে বিনিদ্র জন সারা রাত ধরে লিখল সুদীর্ঘ চিঠি। সে চিঠি অনুনয়ে, অনুরাগে, সাধ্য সাধনায়, প্রতিশ্রুতিতে পূর্ণ। তারপরে দেখল চিঠিখানা গঙ্গারামের হাতে দিয়ে জন বলে দিল, জলদি গিয়ে দিয়ে এসো, বিবিজি পুরস্কার দেবে। রেশমি ভাবল, গঙ্গারামকে কি পুরস্কার দেবে? কিছুই তো নেই তার।
এইভাবে রাত কেটে গেল, দুঃখের রাতও কাটে, সুখের রাতও কাটে। টুস্কি বাজারে চলে গেলে দরজার দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো। গঙ্গারামের আগমন সম্বন্ধে কোনো সংশয় ছিল না তার মনে। যথাসময়ে অপ্রত্যাশিতের আবির্ভাব সংসারে বড় ঘটে না, কিন্তু এক্ষেত্রে ঘটল। দেখা গেল পথের মোড়ে গঙ্গারামকে। সারা রাত কেটে গেল, এইটুকু সময় আর কাটে না। কয়েক পা এগিয়ে গিয়ে গঙ্গারামকে সে বলল, চিঠি কই? চিঠি বের করে দিল গঙ্গারাম। চিঠি দিয়েই ফিরছিল। রেশমি বলল, দাঁড়া। এই বলে ভিতর থেকে কয়েকটা মোয়া নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, পথে খেতে খেতে যাস বাবা, আর কাল সকালে একবার নিশ্চিত আসিস। গঙ্গারাম তো অবাক। কাদির আলীর কাছে শুনেছিল যে পুরস্কার চাওয়া চলবে না, ভালো খবর নেই এই চিঠিতে। পৃষ্ঠা 374। এখন এই অপ্রত্যাশিত আনুকূল্যের অর্থ বুঝতে না পেরে সে ভাবল, কি জানি বাবা, বড় লোকের কথাই আলাদা। তারা যে কিসে চটে আর কিসে খুশি হয় মা গঙ্গাই জানেন। সে দ্রুত অদৃশ্য হলো। চিঠিখানা বুকের মধ্যে চেপে ধরে রেশমি বিছানায় এসে শুয়ে পড়ে হাঁপাতে লাগলো। প্রত্যাশার চাপা আনন্দের উদ্যান ছন্দে তখন হাতুড়ি পিটছিল হৃৎপিণ্ডটা। চিঠিখানা মুঠোয় নিষ্পিষ্ট করে সে অনুভব করছিল জনের কোমল হাতখানাকে। অনেকদিন পরে জনের সান্নিধ্য লাভ করলো ওই ক্ষুদ্র পত্রপুটে। মাধুর্যে, করুণায়, প্রেমে, প্রত্যাশায় তার মনের কানায় কানায় গেল ছাপিয়ে, বয়ে গেল অমর্ত্য সুরধুনির প্রবাহ। একবার প্রচন্ড আগ্রহ হচ্ছিল চিঠিখানা পড়বার, আবার তখনই সংযত করছিল ঔৎসুক্য। কি হবে পড়ে? জন চিঠি পাঠিয়েছে, এই কি যথেষ্ট নয়? তারপর অনেকক্ষণ পরে যখন চিঠিখানা পড়া মনস্থ করল, বাইরে পদশব্দ উঠল টুস্কির। দ্রুত হস্তে চিঠিখানা খোপার মধ্যে লুকিয়ে প্রিয় সমাগম সঞ্জাত রক্তাভ মুখে যখন সে বেরিয়ে এলো, টুস্কি তার দিকে চেয়ে মুগ্ধভাবে বলল, সৌরভী ভাই, আজ তোমাকে বড় সুন্দর দেখাচ্ছে। রেশমি অস্বীকার না করে বলল, আমি কি আগে কুশ্রী ছিলাম? তা কেন, তবে আজ একটু বিশেষ দেখছি। হবেও বা। তখনই দুইজনে গৃহকার্যে নিযুক্ত হলো। প্রসঙ্গটা ওইখানেই চাপা পড়ে গেল। পৃষ্ঠা 374, অধ্যায় 11, পত্রপাঠ। রেশমির চিঠি নিয়ে জন সেই যে ঘরের মধ্যে ঢুকেছিল, তারপর সন্ধ্যার আগে আর বের হয়নি। দুপুর বেজে গেল। জনের অন্তর্ধান অফিসের লোকজনের আলোচনার বিষয় হয়ে উঠল। কেউ কেউ উদ্বেগ প্রকাশ শুরু করলো। তখন বৃদ্ধ কাদির আলী ভুলে যাওয়া যৌবনের হাসিতে পক্ক শ্বশ্রু গুম্ফ আলোড়িত করে বলল, তোমরা বেবাক বেকুফ। পৃষ্ঠা 375। সে বলল যে প্রিয়জনের চিঠি পেলে অমন মস্তানা দশাই হয়ে থাকে। উদাহরণস্বরূপ উল্লেখ করল নিজের দৃষ্টান্ত। যৌবনে সে যখন জরুর চিঠি পেত, সারা রাত কাটিয়ে দিত চিঠিখানা বুকে ধরে। না খেত খানা, না যেত নিদ্রা। গঙ্গারাম নিরক্ষর, তার জরুও নিরক্ষর, তাই এমন ঘটনা তার অভিজ্ঞতার বহির্ভূত। সে ভাবল, বাল্যকালে লেখাপড়া শিখলে না জানি জীবনে আরো কত রস পেত। বড়লোকের জীবনে কত রস ভেবে তার বিস্ময় প্রায় চরমে পৌঁছল। কিন্তু সে বিস্ময় একেবারে চূড়া স্পর্শ করলো যখন সন্ধেবেলায় হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো জন। গঙ্গারাম সময়োচিত হাসি দিয়ে করল অভ্যর্থনা। অমনি জন সগর্জনে বলে উঠল, হাস্তা কাহে উল্লু। সঙ্গে সঙ্গে ছুড়ল লক্ষ্যভ্রষ্ট এক লাথি। পলাতক গঙ্গারাম গিয়ে জানালো ব্যাপারটা কাদির আলীকে। কাদির দাড়িতে হাত বুলিয়ে বলল, বেটা এমন হয়েই থাকে, সাহেব এখন প্রেমে মস্তানা। গঙ্গারাম স্থির করল, সাহেব মস্তানাই হোক আর বাউরাই হোক, কাছে না ঘেঁষাই বুদ্ধির কাজ। জন চিঠিখানা নিয়ে ঘরে ঢুকে একটানে ফেললো খুলে, এক নিমেষে ফেললো পড়ে। সংক্ষিপ্ত সুতীক্ষ্ণ ভাষণ শানিত ছুরিকার মতো আমূল বিদ্ধ হয়ে গেল বুকে। সে শয্যা গ্রহণ করল, সন্ধ্যার আগে উঠল না। তার মনে হলো পরিচিত সুবিন্যস্ত জগৎ যেন ভূমিকম্পে ওলটপালট হয়ে গিয়েছে। প্রবেশ ও বহির্গমনের পথ রুদ্ধ। ভূভারে চাপা পড়েও কোনো রকমে সে যেন বেঁচে রয়েছে। তার মনে হলো এই সেই রেশমি, এই তার চিঠি। তবে তো লিজার অনুমান মিথ্যা নয়। লিজা বহুবার তাকে সতর্ক করে দিয়ে বলেছে, নেটিভ মেয়ে কখনো আপন হয় না। বলেছে প্রথম সুযোগেই সে পালাবে। এবার ছাড়া পেলে এই স্বজনগণের মধ্যে গিয়ে উপস্থিত হবে।
জন বলেছে, তা কেমন করে সম্ভব? বিয়ে যে হলো, সে সম্বন্ধ ছিঁড়বে কি করে? লিজা বলেছে, ছো, হিদেনদের আবার নীতিজ্ঞান। দেখনি ওরা একসঙ্গে 10 গন্ডা বিয়ে করে? পৃষ্ঠা 376। অস্বীকার করতে পারেনি জন এসব যুক্তি। তখন বলেছে, অন্য হিডেন মেয়ে যেমনই হোক, রেশমি সে দলের নয়। অনেকদিন আছে পাদ্রীদের সঙ্গে, ওর মনটা সংস্কার মুক্ত হয়ে গিয়েছে। পাগলামি রাখো জন, হিডেনের মন কুকুরের লাজের মতো, ছাড়া পেলেই ব্যাকা হয়। তোমার রেশমি আর 10 জনের মতোই। জনের মনে হলো লিজার অনুমান বর্ণে বর্ণে সত্য, নতুবা জনের বাগদত্তা হয়ে কিভাবে সে ত্যাগ করে জনকে, কিভাবে নির্লজ্জের মতো গ্রহণ করে মদন মোহনকে স্বামী রূপে। ইস, আবার দেখো না কি লিখেছে, এখন ওই মদন মোহনই তার আশ্রয়, শান্তির স্বামী। তার নীতিজ্ঞান কানে কানে বলে দিল, বাগদত্তার আবার প্রত্যান্তর হয় কি করে? মদন মোহন তার উপপতি। সে ভাবলো, আজ মদন মোহন মরে তো বেশ হয়, রেশমিকে চিতায় পুড়ে মরতে হবে, এবারে আর রক্ষা করবার জন্য কেরই থাকবে না। এইরকম কত কি অসম্ভব অসংলগ্ন চিন্তা করতে লাগলো সে। উদ্ভ্রান্ত প্রেমিকের মস্তিষ্ক কুয়াশার জগৎ, সেখানে সমস্তই কিম্ভূত, অবাস্তব, অসম্ভব, সমস্তই কার্যকারণের সঙ্গতি শূন্য। অনেক কয়বার চিঠিখানা ছিঁড়ে ফেলবার জন্য উদ্যত হয়েও সে ছেড়েনি। তারপরে সযত্নে রেখে দিল, ভাবলো থাক, একখানা দলিল আমার মতো বিড়ম্বিত ব্যক্তিকে সতর্ক করে দেবার প্রয়োজনে লাগবে। তারপরে সে বসে গেল রেশমির চিঠির উত্তর লিখতে। অনেক কাগজ ছিঁড়ে, অনেক কাটাকুটি করে, মনের অনেক বিস্তারিত বিদ্বেষকে ঘনীভূত আকার দিয়ে, শানিত ছুরির ফলায় নিক্ষিপ্ত আলোকের ভাস্বরতা অর্পণ করে করে অবশেষে এক সময়ে সমাপ্ত হয় পত্র রচনা। সে লিখল, ডিয়ার লেডি, লিজার অনুমান মিথ্যা নয়। হিদেনদের নীতিগান বলে কিছু নাই। যদি থাকতো তাহলে তুমি আজ এমন করে একজন উপপতি রূপে বরণ করতে না। ভূতপূর্ব স্বামীর চিতায় তোমার পুড়ে মরাই উচিত ছিল। এবারে উপপতির সঙ্গে পুড়ে মরবার সাহস থেকে যেন বঞ্চিত না হও। আশা করি এবারে আর তোমার মতো ঘৃণ্য জীবকে কেউ বাঁচাবে না, কারণ তুমি একটি বাজারের বেশ্যা, আর তোমার উপপতি একটি আস্ত লম্পট। তোমার মতো ডাকিনীর কুহক থেকে শেষ মুহূর্তে যে রক্ষা পেয়েছি, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। জন স্মিথ। পৃষ্ঠা 377। চিঠি লিখবার পরে মনের ভাব খানিকটা হালকা হলে ঘুমিয়ে নিলে সে ঘন্টা 2। তারপরে ভোরবেলায় গঙ্গারামকে চিঠি দিয়ে জন বলে দিল, জলদি দিয়ে এসো, জবাব আনতে হবে না। সন্ধ্যাবেলায় অসুস্থতার অজুহাতে রেশমি আরতি দেখতে গেল না, টুস্কি একাই গেল। কিন্তু অসুস্থতার কোনো লক্ষণ ছিল না রেশমির শরীরে বা মনে। আজ সারাটা দিন একটি সুগীত ও সঙ্গীতের মতো তার কেটে গিয়েছে। মাঝে মাঝে খোপায় হাত দিয়ে দেখেছে চিঠিখানা লুকোনো আছে কিনা। অদৃশ্য ফুলের গন্ধে বনতল যেমন আমোদিত হয়ে ওঠে, সমস্ত অন্তর তার আজ তেমনি পূর্ণ। বিকাল বেলায় চুল আঁচড়াবার জন্য আয়নার সম্মুখে দাঁড়িয়ে এসে চমকে উঠল। মুখে একই দিব্য কান্তি। চাঁদ পড়েছে মেঘে চাপা, তবু লাবণ্য টলটল করছে। সে চাপা চাঁদের স্মরণে আজ শাড়িটি বিশেষ ভঙ্গিতে পড়ল, কপালে খয়েরের টিপটি আঁকল। তারপরে গোধূলির আলো আঁধারিতে গঙ্গার পশ্চিম তীর যখন রসিয়ে তুলেছে, শুক্লা তৃতীয়ার চাঁদের ক্ষীণ ওষ্ঠাধর যখন আকাশের প্রান্তে কৌতুক বর্ষণে উদ্যত, তখন প্রদীপটি জেলে নিয়ে চিঠিখানা কোলের উপর মেলে ধরল। মিলল কালো পংক্তির 2 চোখে আর তার সন্নত 2 চোখে। কি বহু প্রতীক্ষিত মিলন চারি চক্ষুর। এক নজরে চিঠিখানা পড়ে দিয়ে সর্পদষ্টবৎ অর্ধস্ফুট আর্তনাদ করে উঠল রেশমি। ফুলের মালায় ছিল সাপ। এতক্ষণ সে ফুলের মালাকে সযত্ন প্রশ্রয়ে বহন করছিল সে খোঁপার নিভৃত আশ্রয়ে। কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না রেশমির। বারবার ফিরে ফিরে সে পাঠ করে, তারপরে কেমন যেন রোখ চড়ে যায় মাথায়, উচ্চস্বরে পাঠ করে চিঠিখানা। এতক্ষণ যা চোখে দেখছিল, এবার শোনে তাই কানে। কোনো কোনো কথা আছে যা একটিমাত্র ইন্দ্রিয়ের সাক্ষী বিশ্বাসযোগ্য হয় না, তাই একাধিক সাক্ষীর তলব পড়ে। এমন করে একজনকে উপপতি রূপে বরণ করতে না। এবারে উপপতির সঙ্গে পুড়ে মরবার সাহসে যেন বঞ্চিত না হও।
তুমি বাজারের বেশ্যা। ছত্রগুলো ছুরির ফলার মতো আঘাত করে বুকে। আত্মঘাত প্রয়াসীর যখন রোগ চড়ে যায়, তখন যেমন সে বারংবার নিজেকে আঘাত করে উৎকট উল্লাস অনুভব করে, তেমনি অনুভূতি হতে লাগলো ওইসব ছত্র পড়ে পড়ে রেশমির। সে উপপত্তি গ্রহণ করেছে, সে যেন পুড়ে মরে, সে বাজারের বেশ্যা। পৃষ্ঠা 378। তার চিন্তার শক্তি এককালে লোপ না পেলে কথাগুলো সত্যাসত্য বিচার করে দেখত সে। হয়তো তখন বুঝতে পারত যে এর মধ্যে ভুল বোঝাবুঝি আছে, জনশ্রুতির হস্তক্ষেপ আছে, কিন্তু বিচারের শক্তি তার ছিল না। পূর্বাপরের সূত্র ছিন্ন হয়ে গিয়েছিল তার জীবনে। সে যেন অতর্কিতে অত্যুচ্চ শিখর থেকে অতল স্পর্শ খাদে নিক্ষিপ্ত হয়েছে। দুঃসহ বেগে ক্রমাগতই পড়তে পড়তে চলেছে এর চেয়ে অনেক শ্রেয় ভূপৃষ্ঠে সংঘাত ও মৃত্যু। কতক্ষণ সে ওইভাবে মূঢ়ের মতন বসেছিল জানে না, যখন সম্বিত পেল শুনল টুস্কির কণ্ঠস্বর। তাড়াতাড়ি চিঠিখানা আবার গুজল খোপার গুচ্ছে। ভাবল, পরীক্ষিতের মতো তক্ষককে ধারণ করলাম মস্তকে। তার মতোই যেন মুহূর্তে এক মুঠি ভস্য মাত্র হয়ে অস্তিত্বের প্রান্তে মিলিয়ে যাই। কোথাও এতটুকু চিহ্ন যেন না থাকে যে রেশমি বলে কেউ কখনো কোথাও ছিল। পৃষ্ঠা 378, অধ্যায় 12, যেমন কাঠ তেমনি কাঠুরে। একদিন কলকাতার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্পোকার মতি রায়ের দেওয়ান রতন সরকারকে ডাকিয়ে বলল, সরকার, বড় বাড়াবাড়ি হচ্ছে, একটু সামলে চলতে হবে। রতন সরকার বলল, হুজুর, আমরা খুব সাবধানে চলছি, কেবল মেয়েগুলো বেআক্কেলে চিৎকার করে পাড়া মাথায় করে। তাদের কাছে তুমি কি আশা করো? তাদের পাকড়াও করে নিয়ে যাবে আর তারা চুপ করে থাকবে? রতন সরকার অপ্রস্তুত হওয়ার লোক নয়। জমিদারের নায়েবি করলে মানুষে জমকে ভয় করে না। বলল, তাই তো উচিত হুজুর, খামখা চিৎকার করে লজ্জার কথা প্রচার করে লাভ কি? স্পোকার বলল, সে কথা মিথ্যা নয়, তাছাড়া লোকের চিৎকারকে ভয় করা চলে না, কিন্তু ইতিমধ্যে যে বড় লোক এসে জুটেছে। বড় লোকের হস্তক্ষেপ শুনে রতন সরকারও উদ্বিগ্ন হয়ে ওঠে। কে আবার এলো এর মধ্যে? পৃষ্ঠা 379। মাধব রায়, বলে স্পোকার। হুজুর, মাধব রায়ের কথা বিশ্বাস করবেন না, লোকটা ঘোর মিথ্যাবাদী। রতন সরকারের অভিযোগ এমনই সত্য ভাষণে পূর্ণ যে পুলিশ সুপারিনটেন্ডেন্টের মুখেও হাসি ফুটল। সে বলল, অবশ্যই আমি তার কথা বিশ্বাস করিনি, কিন্তু মুশকিল কি জানো, লোকটা আমার কাছে আসেনি, লাট কাউন্সিলের মেম্বারদের ধরেছে, জানিয়েছে যে মতি রায়ের দৌরাত্মে পাড়ার মেয়েদের সম্ভ্রম গেল, পুলিশ নিষ্ক্রিয়। স্পোকারকে উত্তেজিত করবার আশায় রতন সরকার বলল, এই যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। শুধু ঘোড়া ডিঙিয়ে নয় সরকার, ঘোড়া রাস্তা বল শুদ্ধ ডিঙিয়ে, কিন্তু নিরুপায়। এবারে বন্ধ করো তোমাদের দৌরাত্ম্য, নইলে আমার সমূহ বিপদ। রতন সরকার দীর্ঘ সেলাম করে বলল, এই কথা, এখনই হুকুম দিয়ে দিচ্ছি। এই বলে চৌকি ছেড়ে উঠতে স্পোকার কাছে গিয়ে মৃদুস্বরে বলল, একবারে সব থামিয়ে দিতে হবে না, কারণ আমি জানি যে মতি রায়ের সম্মান আহত হয়েছে। এখন মেয়েটাকে খুঁজে বার করে সকলের সামনে দেখাতে না পারলে তার গৌরব পুনঃপ্রতিষ্ঠিত হবে না, কিন্তু যা রয় সয় তাই করো, বেশি জানাজানি না হয়। রতন সরকার সেই রূপ প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিল। মাঝখানের ঘটনা এখন প্রকাশ করে বলবার সময়। মাধব রায় মতি রায়কে প্রত্যক্ষ সংগ্রামে নিরস্ত করতে না পেরে সোজাসুজি রাধাকান্ত দেবের কাছে গিয়ে উপস্থিত হলো। রাধাকান্ত দেব তখন নিতান্ত তরুণ যুবক, কিন্তু হলে কি হয়, শোভাবাজারের রাজপরিবারের ছেলে তো, ইংরেজ সরকারে তার অবারিত গতি, প্রচুর সম্মান। মাধব রায় বলল, হুজুর, আপনি মুখ তুলে না চাইলে তো হিন্দু সমাজ তলিয়ে যায়। রাধাকান্ত দেব আনুপূর্বিক জানতে চাইলে যা ঘটেছে, যা ঘটতে পারে এবং যা ঘটা অসম্ভব, সমস্ত একযোগে ঘটে গিয়েছে বলে নিবেদন করল মাধব রায়। পৃষ্ঠা 380। রাধাকান্ত বললেন, তোমাদের পাড়ায় যেমন পৈশাচিক কাণ্ড চলছে তা তো জানি নে। যাক, ভয় করো না, আমি কাউন্সিলের মেম্বারকে জানাচ্ছি। রাধাকান্ত দেবের নালিশ কাউন্সিলের মেম্বারের কানে পৌঁছলো এবং তখন টনক নড়ল স্পোকারের। তারপরের ঘটনা হচ্ছে স্পোকার ও রতন সরকার সংবাদ। রতন সরকার ফিরে গিয়ে সব জানালো মতি রায়কে। মতি রায় খেদ বৈরাগ্য মিশ্রিত স্বরে বলে উঠল, মাধবটা সংসারে টিকতে দিল না দেখছি।
তারপর বলল, রতন, এখন তুমি যাও, একটু ভেবে দেখি। পরদিন মতি রায় বলল, দেখো, ওই চণ্ডী বক্সিকে খুঁজে বার করতে হবে। এরা কেউ সেই মেয়েটাকে চেনে না, বকশিসের লোভে যাকে তাকে ধরে গোল বাঁধাচ্ছে। যাও, খুঁজে বার করো চণ্ডীকে। চণ্ডী কলকাতা ত্যাগ করেনি। খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। মতি রায়ের লোকজন তাকে হুজুরের হাজির করলো। নিভৃতে চণ্ডীকে ডেকে মতি রায় জানিয়ে দিল যে, তোমার কোনো ভয় নেই, বৃথা তুমি পালিয়েছিলে। চণ্ডী জিভ কেটে বলল, পালাইনি হুজুর, সম্মুখে একটা যোগ পড়েছিল, সব সাধনার জন্য শ্মশানে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। আমরা 3 পুরুষের তান্ত্রিক কিনা। বেশ বেশ, আমি তো এইরকম নির্ভয় লোককেই পছন্দ করি, বলে মতি রায়। দেখো চণ্ডী, তোমাদের মেয়ে ম্লেচ্ছের হাতে পড়ে থাকবে, এটা কি উচিত হচ্ছে? হুজুর, তারই প্রতিকারের আশাতেই তো আমার সব সাধনা। তারপরে সে নিজের মনে বলে ওঠে, এবারে মরবে বেটা ম্লেচ্ছ, নিশ্চয় মরবে, বিশেষ তুমি যখন ক্রিয়া করেছ। কিন্তু সমস্ত ভার দৈবের উপর ছেড়ে দিলে তো চলে না, পুরস্কারের সাধনাও করতে হয়। হয় বই কি হুজুর, 2টি চক্র না হলে কি গাড়ি চলে? বেশ বলেছ বক্সি, গাড়ি চলতে 2টি চক্র চাই। আর মনে করো, সে চক্র যদি রজত চক্র হয়, তবে গাড়ি কেমন চলে? পৃষ্ঠা 381। এই পর্যন্ত বলে হঠাৎ গম্ভীরভাবে বলে ওঠে মতি রায়, বক্সি, এখানে খামোকা বসে থেকে কি করবে? কিছু টাকা রোজগার করো, মেয়েটাকে শনাক্ত করে দাও। একটু থেমে আবার শুরু করলো, আর তা যদি না করো, তবে মনে রেখো যে আমিও সব সাধনায় বসতে জানি। জ্যান্ত মানুষের গর্দান সহস্তে কেটে সব প্রস্তুত করে নেওয়া আমার বিধান। পর মুহূর্তেই হাসিতে মুখখানা প্রসন্ন করে বলল, নাও নাও বক্সি, মেয়েটাকে শনাক্ত করে দাও। একটু আমোদ আহ্লাদ করা যাক, বুঝতেই তো পারছো, একদিন তোমারও তো ছিল আমার মতো বয়স। এই বলে হাঁক দিয়ে উঠল মতি রায়। ওরে কে আছিস, ভালো হুঁকোই করে অম্বুরি তামাক সেজে নিয়ে আয় বক্সির জন্য। কিন্তু হুজুর, মেয়েটা যদি এখানে না থাকে? এটা কি একটা কথা হলো বক্সি? এখানে না থাকলে তুমি এখানে বসে আছো কোন আশায়? মুহূর্তে প্রসঙ্গ পাল্টে বলে, নবাবী আমলের কিরিচ দেখেছো বক্সি? এক কোপে হাতির গর্দান নামিয়ে দেওয়া যায়। আমার তোষাখানাতে খান আষ্টেক আছে, দেখবে? চণ্ডী বক্সি উত্তর দেয় না, কিন্তু তার ভাব গতিকে স্বীকৃতি প্রকাশ পায় যে এতদিনে তার জুড়ি মিলেছে। যেমন কাঠ তেমনি কাঠুরে, এহেন যুগল যেখানে মিলিত হয়, সে স্থান সংসার রসিকের তীর্থ। চণ্ডী সবিনয়ে বলে, হুজুর, আমার বাড়ির মেয়েকে আমি ধরিয়ে দেব, লোকে বলবে কি? নিশ্চয় নিশ্চয়, বলে প্রচুর সুগন্ধি ধূম উদ্গীরণ করে মতি রায়। তারপর অনেকক্ষণ কুণ্ডলীকৃত ধোঁয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যেন ওখানে সমাধান আছে জটিল সমস্যার। তারপর তাকিয়ার উপর ভর দিয়ে দেহটাকে ঈষৎ উত্তোলন করে বলে, জানছে কে বক্সি, জানছে কে? একটু পরে বলে, তাহলে তুমি স্বীকার করলে? বেশ বেশ, ওরে কে আছিস, বক্সির স্নানাহারের ব্যবস্থা করে দে। কি বলো বক্সি, কোথায় আর যাবে এত বেলায়? তারপরেই মুখখানায় শানিত গাম্ভীর্য এনে বলে, নবাবী আমলে একটা সুন্দর রীতি ছিল, আসামিকে ডালকুত্তা দিয়ে খাওয়ানো হতো। পৃষ্ঠা 382। কর্তাদের আমলে আমাদের বাড়িতেও সে রীতি দেখেছি। কোম্পানির আমলে সেসব সুন্দর প্রথা লোপ পেল। তবে এখনো গোটা 2 ডালকুত্তা আছে আমার, দেখবে নাকি বক্সি? মতি রায়ের মেদুর মুখমণ্ডলে যুগপৎ স্নিগ্ধ আভা ও খড়বিদ্যুৎ কি চমৎকার মানায়, বিস্মিত হয়ে দেখছিল চণ্ডী। সে বুঝলো, স্বীকার না করলে নিতান্ত ডালকুত্তার পেটে যদি বা না যেতে হয়, বেঘরে গুম খুন হতে কতক্ষণ। সে বলল, হুজুরের কথার অবাধ্য আমি নই, তবে জানাজানি না হয়। ছুরিটার দেখা পেলে আমি দূর থেকে দেখিয়ে দেব, আপনার লোকজন ধরে নিয়ে যাবে, এইটুকু দয়া আমাকে করতে হবে। সে তো করতেই হবে, তুমি দেখিয়ে দিয়েই খালাস, তারপরে আমার লোকজন আছে। তবে এখন উঠি কর্তা। আহা, উঠবে কোথায়? আমার বাড়িতে কি তোমার একটু স্থান হবে না? সঙ্গে আবার বুড়িটা আছে কিনা, সেটাই আমার, তুমি এখানেই থাকবে। এই বলে মতি রায় খানসামার হাতে চণ্ডীর ভার অর্পণ করে। চণ্ডী বোঝে যে আগে ছিল নজরবন্দি, এবারে সত্যকার বন্দি। তারপরে মতি রায় রতনকে ডেকে হুকুম দেয়, দেখ, মেয়েগুলোকে ধরে শহরের মধ্যে দিয়ে যেন টেনে নিয়ে যাওয়া না হয়, ওতেই চেঁচামেচি করে লোক জানাজানি হয়ে যায়। এবারে ধরেই ঘাটে নিয়ে গিয়ে নৌকায় তুলবে,
আর সোজা নিয়ে যাবে কাশীপুরে। নদীর ধারেই বাগান বাড়িটা, জানাজানি হওয়ার ভয় থাকবে না। রতন সরকার বলে, সেই রকম হুকুম করে দেব হুজুর। আর বাড়িটা রং করা শেষ হয়েছে তো? রতন সরকার জানায় হয়েছে। তবে আর কি জলসার সব ব্যবস্থা ঠিক রেখো, মেয়েটা ধরা পড়লে কথা শেষ করে না, প্রয়োজন হয় না, না বুঝবার কিছু নেই। তারপরে সুধায়, নিমন্ত্রণের তালিকা ঠিক করে রেখেছ? পৃষ্ঠা 383। হ্যাঁ হুজুর, দেখো মাধব রায় যেন বাদ না পড়ে, দেখি তার মেম্বার শ্বশুর কি করতে পারে। এই বলে মুখ থেকে আলবোলার নল সরিয়ে হো হো শব্দে হেসে ওঠে মতি রায়। ভয় পেয়ে কার্নিশের পায়রাগুলো ঝাঁক বেঁধে আকাশে ওড়ে। শুনছিলেন শ্রী প্রমথনাথ বিশি রচিত কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির আজকের পর্ব। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।